Assalamu alaikum, dear student. Yeah. কালো হয়ে গেছে পুরোটা, নেট নাই তো আছে না না ওইটা কোনো সমস্যা না। এই যে আমাদের দেশে এখানে ইয়া করিস কালো থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, যে দেশের যে প্রান্ত থেকে আপনারা যুক্ত হচ্ছেন, প্লিজ সেই শহরের নাম এবং নিজের নাম লিখুন। আমি পড়তে চাই। অনেকদিন বাদে আপনাদের সাথে দেখা হলো। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রেখেছে, শুকরিয়া। রাজশাহী থেকে, দিনাজপুর থেকে, সিলেট থেকে, চট্টগ্রাম থেকে, আচ্ছা মাওয়া থেকে, আচ্ছা ভোলা থেকে, আচ্ছা কুড়িগ্রাম থেকে, সিলেট থেকে, হবিগঞ্জ থেকে, মৌলভীবাজার থেকে, আচ্ছা সিলেট থেকে, ফরিদপুর থেকে, রাজবাড়ী থেকে, আচ্ছা যশোর থেকে, মানিকগঞ্জ থেকে, ঢাকা থেকে, ফার্মগেট থেকে, চট্টগ্রাম থেকে, ফেনী থেকে, নোয়াখালী থেকে, জয়পুরহাট থেকে, আচ্ছা থ্যাংক ইউ। সারা বাংলাদেশের আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার। হ্যাঁ নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। গাজীপুর থেকে, যশোর থেকে, মালিবাগ থেকে, নোয়াখালী থেকে, আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। আজকের ক্লাসে আপনারা যারা যুক্ত হয়েছেন, ক্লাসে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। আজকে আমরা বাংলা সাহিত্যের একেবারে ওল্ড এজ প্রথম যে লেকচার সেটা শুরু করব নতুন ব্যাচের জন্য। আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন, আজকে একদম প্রথম ক্লাস করবেন। আমরা ক্লাস করব, ক্লাসের ফাঁকে ফাঁকে কথা বলবো এবং ক্লাসটাকে এনজয় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই আচ্ছা সারা বাংলাদেশের যে যেখান থেকে অংশগ্রহণ করেছেন, কক্সবাজার থেকে, আচ্ছা থ্যাংক ইউ। সেন্ট মার্টিন থেকে নাই? ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। সারা বাংলাদেশ থেকে আপনারা যুক্ত হয়েছেন। আজকের যে ক্লাসের টপিক, সেই টপিকগুলো সবাই খাতায় তুলে নেন প্লিজ। ক্লাসে আমরা যখন ক্লাস করব একটু মনোযোগী হবেন। আমাদের মোবাইল বা হচ্ছে ল্যাপটপের চার্জ আমরা ফুল করে নিব এবং আমরা চেষ্টা করব আমাদের খাতা কলম নিয়ে বসার জন্য এবং কানে হেডফোন নিয়ে নেব যাতে ক্লিয়ার শোনা যায়। ডিয়ার স্টুডেন্ট, আমি এক একটা টপিক শেষ করব এবং আপনাদের কাছে জিজ্ঞাসা করব যে আপনারা ক্লিয়ার কিনা, কোনো প্রশ্ন আছে কিনা। তাহলে ওই টপিক শেষে আপনারা যদি ক্লিয়ার না হন আমাকে বলবেন, যদি কোনো প্রশ্ন থাকে তাও বলবেন। আর যদি ক্লিয়ার এই টপিকগুলো হলো, নাম্বার 1 ভেরি ইম্পর্টেন্ট, বাংলা সাহিত্যের যুব বিভাগ। বাংলা সাহিত্যের যুব বিভাগ। আর দ্বিতীয় টপিকের নাম চর্যাপদ। দুইটি টপিক আজকে আমরা পড়ব, বাংলা সাহিত্যের যুব বিভাগ এবং চর্যাপদ। ডিয়ার স্টুডেন্ট, খুব মনোযোগের সাথে শুনবেন। দুইটি টপিক আজকে আমরা পড়ব, বাংলা সাহিত্যের যুব বিভাগ এবং চর্যাপদ। আবার বলছি, বাংলা সাহিত্যের যুব বিভাগ এবং চর্যাপদ। আসুন আমরা কথা না বাড়িয়ে প্রথম টপিকে চলে যাই। ভেরি ইম্পর্টেন্ট টপিক, আমরা সবাই জানি, বাংলা সাহিত্যের যুব বিভাগ। বাংলা
সাহিত্যের যুগ বিভাগ। ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আমাদের টপিক, বাংলা সাহিত্যের যুগ বিভাগ। খুবই ইম্পর্টেন্ট, আপনারা জানেন সবাই, বলার অপেক্ষা রাখে না। বাংলা সাহিত্যের যুগ বিভাগ খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা শিখব যে বাংলা সাহিত্যের যুগ বিভাগকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। তাহলে যার যার খাতার বাম পাশে স্টার চিহ্ন দিয়ে আপনারা লেখা শুরু করে দেব, ক্লাস শুরু করে দেব আমরা, যে বাংলা সাহিত্যের যুগ বিভাগকে মূলত 3 ভাগে ভাগ করা হয়। তবে আসেন সেই 3 ভাগ কি কি আমরা একটু ভাগ করে দেখি। বলেছি বাংলা সাহিত্যের যুগ বিভাগকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথমটার নাম প্রাচীন যুগ। প্রাচীন যুগ 650 থেকে 1200, এটা বলেছেন শহীদুল্লাহ। প্রাচীন যুগ 950 থেকে 1200, এটা বলেছেন সুনীতি কুমার। প্রাচীন যুগের পরে যে যুগ রয়েছে সেই যুগকে আমরা বলি মধ্যযুগ। মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। মধ্যযুগের প্রথমে রয়েছে অন্ধকার যুগ। অন্ধকার যুগ 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। মধ্যযুগের শেষে রয়েছে যুগ সন্ধিক্ষণ। যুগ সন্ধিক্ষণ 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ। মূলত মধ্যযুগকে ভাগ করা হয় 3 ভাগে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মূলত মধ্যযুগকে ভাগ করা হয় 3 ভাগে। সেই 3টি ভাগ হচ্ছে, প্রথমটার নাম প্রাক চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগ। প্রাক চৈতন্য যুগ 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ। দ্বিতীয়টার নাম চৈতন্য যুগ। চৈতন্য যুগ 1501 থেকে 1600 খ্রিস্টাব্দ। মতান্তরে 1501 থেকে 1700 খ্রিস্টাব্দ। তৃতীয়টার নাম চৈতন্য পরবর্তী যুগ। চৈতন্য পরবর্তী যুগ 1601 থেকে 1800 খ্রিস্টাব্দ। মতান্তরে 1701 থেকে 1800 খ্রিস্টাব্দ। বর্তমান যুগকে আমরা বলে থাকি আধুনিক যুগ। আধুনিক যুগ 1801 থেকে বর্তমান। আধুনিক যুগ 1801 থেকে বর্তমান। আধুনিক যুগের 2টি পর্যায় রয়েছে। আধুনিক যুগের প্রথম পর্যায় 1801 থেকে 1860 সাল। আধুনিক যুগের দ্বিতীয় পর্যায় 1861 থেকে বর্তমান পর্যন্ত। ডিয়ার স্টুডেন্ট, কিছু কিছু গবেষক বলেন যে বাঙালি আর আধুনিক নাই, বর্তমানে উত্তর আধুনিক যুগ চলে।
উত্তরাধুনিক যুগ তারা গণনা শুরু করেন 1990 সাল থেকে বর্তমান পর্যন্ত। ডিয়ার স্টুডেন্ট, এই হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের ডিটেলস ডায়াগ্রাম। সবাই লিখে নিন, আমি বলে দিব। আচ্ছা, বাংলা সাহিত্যের যুগ বিভাগকে মূলত 3 ভাগে ভাগ করা হয় বলেছি। প্রাচীন যুগ 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, এটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কুমার ডিয়ার স্টুডেন্ট, আমি সব সাল বলে দেব। আগে বলেন, আমাদের একটু ইন্টারনেটের সমস্যা হয়েছিল। আপনারা এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা ডিয়ার স্টুডেন্ট? একটু ক্লিয়ার কিনা একটু বলবেন। যদি ক্লিয়ার দেখা যায় তাহলে আমি সব সাল বলে দেবো, আপনারা চিন্তা করবেন না। আমি প্রত্যেকটা সাল আপনাদের সুন্দর করে বলে দেব, প্রয়োজনে এখানে লিখে দেব। ঠিক আছে? আপনারা একটু বলেন যে আপনারা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। জি স্যার। আচ্ছা, এখন ক্লিয়ার কিনা এটা একটু জানান। আচ্ছা, স্ক্রিনে অন্ধকার যুগ চলে আসছে। হ্যাঁ, ঠিকই বলছে, স্ক্রিনে অন্ধকার যুগ চলে আসছে। আচ্ছা, এখন ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। এবার একটু লক্ষ্য করেন যে মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। অন্ধকার যুগ হচ্ছে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ, এটা হচ্ছে অন্ধকার যুগ। অন্ধকার যুগ হচ্ছে 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। আর যুগ সন্ধিক্ষণ হচ্ছে 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ। যুগ সন্ধিক্ষণ হচ্ছে 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ। আমি মুখে বলে দিচ্ছি, আপনারা লেখেন। আচ্ছা, প্রাক চৈতন্য যুগ হচ্ছে 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ। আর চৈতন্য যুগ হচ্ছে, কেউ কেউ বলেছেন 1501 থেকে 1600 খ্রিস্টাব্দ, আর কেউ কেউ বলেছেন 1501 থেকে 1700 খ্রিস্টাব্দ। আর চৈতন্য পরবর্তী যুগ, স্বাভাবিকভাবেই এখানে চৈতন্য যুগ যারা বলবেন 1501 থেকে 1600, তারা বলবেন 1601 থেকে 1800 খ্রিস্টাব্দ। আর চৈতন্য পরবর্তী যুগ, এখানে চৈতন্য যুগ যারা বলেছেন 1501 থেকে 1700, তারা বলবেন 1701 থেকে 1800 খ্রিস্টাব্দ। অর্থাৎ প্রাক চৈতন্য যুগ 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ, চৈতন্য যুগ 1501 থেকে 1600, মতান্তরে 1501 থেকে 1700। চৈতন্য পরবর্তী যুগ 1601 থেকে 1800, মতান্তরে 1701 থেকে 1800।
আর বর্তমান যুগকে আমরা বলি আধুনিক যুগ। আধুনিক যুগ 1801 থেকে আবারও আটকে গিয়েছিল। ডিয়ার স্টুডেন্ট, নেটের সমস্যা। আপনারা এখন ক্লিয়ার কিনা একটু কাইন্ডলি একটু বলবেন যে আপনারা এখন ক্লিয়ার কিনা, দেখতে পাচ্ছেন কিনা? আটকে গেছে, আটকে গেছে। নেটের সমস্যা হতে পারে। আমরা কন্টিনিউ ক্লাস চালিয়ে যাব। হ্যাঁ, ক্লিয়ার, এখন ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, যুগ সন্ধিক্ষণ হচ্ছে মধ্যযুগের শেষ সময়। হ্যাঁ, কিছুটা যুগ সন্ধিক্ষণ মানেই তো হচ্ছে দুই যুগের মিলন। সুতরাং কিছুটা মধ্যযুগের মধ্যে, কিছুটা আধুনিক যুগের মধ্যে। তবে এটা আলোচনা করার সময় মধ্যযুগের শেষে আলোচনা করা হয়, সুতরাং মধ্যযুগের শেষ পার্ট হিসাবে এটা আমরা ধরতে পারি, এই আর কি। যাই হোক, ডিয়ার স্টুডেন্ট, আর একবার বলছি, বাংলা সাহিত্যের, ভালো করে শোনেন, বাংলা সাহিত্যের যুগ বিভাগকে মূলত তিন ভাগে ভাগ করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। প্রাচীন যুগের পরে রয়েছে মধ্যযুগ। মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ। মধ্যযুগের প্রথমে রয়েছে অন্ধকার যুগ, 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ। মধ্যযুগের শেষে রয়েছে যুগ সন্ধিক্ষণ, 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ। মূলত মধ্যযুগকে ভাগ করা হয় তিন ভাগে: প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ। আসলে অন্ধকার যুগ হচ্ছে প্রাচীন যুগ এবং মধ্যযুগের মাঝখানের সময়, আর যুগ সন্ধিক্ষণ হচ্ছে মধ্যযুগ এবং আধুনিক যুগের মাঝখানের সময়। এই দুইটা আলাদা কোনো যুগ না। অন্ধকার যুগ হচ্ছে প্রাচীন যুগ আর মধ্যযুগের মাঝখানের সময়, আর মধ্যযুগ আর আধুনিক যুগের মাঝখানের সময় হচ্ছে যুগ সন্ধিক্ষণ। এবার লক্ষ্য করি, মূলত মধ্যযুগকে ভাগ করা হয় এই তিন ভাগে: প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ এবং চৈতন্য পরবর্তী যুগ। প্রাক চৈতন্য যুগ 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ, চৈতন্য যুগ 1501 থেকে 1600, মতান্তরে 1501 থেকে 1700। অর্থাৎ কিছু কিছু গবেষক বলেছেন 1501 থেকে 1600, আবার কিছু কিছু গবেষক বলেছেন 1501 থেকে 1700। আর চৈতন্য পরবর্তী যুগ, এখানে যারা চৈতন্য যুগ 1501 থেকে 1600 বলেছেন, তারা বলেছেন 1601 থেকে 1800। আর যারা বলেছেন এখানে 1501 থেকে 1700, তারা বলেছেন 1701 থেকে 1800। সুতরাং চৈতন্য পরবর্তী যুগ 1601 থেকে 1800, মতান্তরে 1701 থেকে 1800। বর্তমান যুগকে আমরা বলি আধুনিক যুগ। আধুনিক যুগ 1801 থেকে বর্তমান। আধুনিক যুগের প্রথম পর্যায়, অর্থাৎ মেঘনাদ বধ কাব্য প্রকাশ হওয়ার আগের সময়। মেঘনাদ বধ কাব্য 1861 সালে প্রকাশিত হয় এবং 1801 সাল থেকে আধুনিক যুগ শুরু হলেও মূলত মেঘনাদ বধ কাব্যের মাধ্যমেই আমরা একেবারে সরাসরি মধ্যযুগকে বিদায় দিয়ে আধুনিক যুগে প্রবেশ করতে পারি। তাই এই আধুনিক যুগের প্রথম পর্যায়, যেটা 1801 থেকে 1860, এটা রবীন্দ্রনাথের জন্মের আগে এবং মেঘনাদ বধ কাব্য প্রকাশের আগে। যখন রবীন্দ্রনাথের জন্ম হলো এবং মেঘনাদ বধ কাব্য প্রকাশিত হলো, ঠিক দ্বিতীয় পর্যায়ে শুরু হয়ে গেল 1861 থেকে বর্তমান। কিছু কিছু গবেষক বলেন যে বাঙালি এখন আর আধুনিক নেই, বাঙালি এখন উত্তর আধুনিক যুগে প্রবেশ করেছে।
আর উত্তর আধুনিক যুগ তারা গণনা শুরু করেছেন 1990 সাল থেকে বর্তমান। তবে সব গবেষক এখনো আধুনিক যুগ যে চলে গিয়েছে এটার বিপক্ষে মত দিয়েছেন, কেউ 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 পক্ষে মত দিয়েছেন। অর্থাৎ উত্তর আধুনিক যে যুগ সবাই মেনে নেন নাই, কিছু কিছু গবেষক মেনে নিয়েছেন, কিছু কিছু গবেষক মেনে নেন নাই। হয়তো আজ থেকে 50 বছর 100 বছর পরে তারা সবাই হয়তো মেনে নেবেন যে উত্তর আধুনিক যুগও বাংলাদেশে প্রবেশ করেছে, পোস্ট মডার্নিজম। সুতরাং উত্তর আধুনিক যুগ কিছু কিছু গবেষক বলেছেন যে বাংলা সাহিত্যে উত্তর আধুনিক যুগ শুরু হয়ে গিয়েছে, তারা উত্তর আধুনিক যুগ গণনা শুরু করেছেন 1990 থেকে বর্তমান। তাহলে বাংলা সাহিত্যের যুগ বিভাগ 3 ভাগে ভাগ করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ শহীদুল্লাহর মধ্যে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, সুনীতি কুমারের মধ্যে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, মধ্যযুগ 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ, অন্ধকার যুগ 1201 থেকে 1350 খ্রিস্টাব্দ, যুগ সন্ধিক্ষণ 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ। মূলত মধ্যযুগকে 3 ভাগে ভাগ করা হয়: প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগ, চৈতন্য পরবর্তী যুগ। প্রাক চৈতন্য যুগ 1201 থেকে 1500 খ্রিস্টাব্দ, চৈতন্য যুগ 1501 থেকে 1600 খ্রিস্টাব্দ, মতান্তরে 1501 থেকে 1700 খ্রিস্টাব্দ, চৈতন্য পরবর্তী যুগ 1601 থেকে 1800, মতান্তরে 1701 থেকে 1800। বর্তমান যুগকে আমরা বলে থাকি আধুনিক যুগ। আধুনিক যুগ 1801 থেকে বর্তমান। আধুনিক যুগের প্রথম পর্যায় 1801 থেকে 1860, আধুনিক যুগের দ্বিতীয় পর্যায় 1861 থেকে বর্তমান। আর কিছু কিছু গবেষক বলেন আধুনিক যুগ শেষ, বর্তমানে চলে উত্তর আধুনিক যুগ। উত্তর আধুনিক যুগ 1990 থেকে বর্তমান। ডিয়ার স্টুডেন্ট, আপনারা বাংলা সাহিত্যের যুগ বিভাগ ক্লিয়ার কিনা? আর যাদের প্রয়োজন তারা একটা স্ক্রিনশট দিয়ে নেন প্লিজ। বাংলা সাহিত্যের যুগ বিভাগ ক্লিয়ার কিনা এবং যাদের প্রয়োজন তারা একটা স্ক্রিনশট দিয়ে নেন প্লিজ। এই হচ্ছে আমাদের বাংলা সাহিত্যের ডিটেইলস ডায়াগ্রাম। ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে ডিয়ার স্টুডেন্ট আপনারা কমেন্ট করে জানান যে ক্লিয়ার। সবাই একটু লিখবেন ক্লিয়ার কিনা। হ্যাঁ, আর হচ্ছে যাদের স্ক্রিনশট লাগে স্ক্রিনশট দিয়ে নেন। আমি সরে দাঁড়াচ্ছি, স্ক্রিনশট দিয়ে নেন। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, যারা যারা দেন না স্ক্রিনশট দিয়ে নেন, আমি সরে দাঁড়াচ্ছি। আচ্ছা, এবার বলেন ক্লিয়ার কিনা? জি স্যার, ক্লিয়ার, ক্লিয়ার, অল ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। আচ্ছা, আকাশের মতো ক্লিয়ার, বাতাসের মতো ক্লিয়ার, ধবধবা সাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও বাবা কি চমৎকার। তারপরে হচ্ছে হলো কি লিখেছেন? আচ্ছা, ফকফকা নীল আকাশের মতো ক্লিয়ার। আচ্ছা, চমৎকার, সোনালী ক্লিয়ার। এগুলো আবার কি ক্লিয়ার ভাই? অনেক নাম শুনলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। আমরা এখন বের হয়ে যাব বাংলা সাহিত্যের যুগ বিভাগ থেকে। শুরু করব গ্রেট সাহিত্যের টপিক চর্যাপদ। চর্যাপদ ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো মতো বুঝবেন। আমরা একেবারে রিয়েল সাহিত্যের জগতে প্রবেশ করব। চর্যাপদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক চর্যাপদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক দিন পর আপনাকে দেখলাম স্যার, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ডিয়ার স্যার। ওয়ালাইকুম আসসালাম। অনেক অনেক ধন্যবাদ ডিয়ার স্টুডেন্ট। এখন আমি শুরু করব একেবারে রিয়েল সাহিত্যের টপিক চর্যাপদ। চর্যাপদ খুব ভালো মতো বুঝবেন। চর্যাপদ খাতার বাম পাশে স্টার চিহ্ন দিয়ে লিখবেন চর্যা শব্দটির অর্থ আচরণ। স্টুডেন্ট শুধু লিখবেন না, ভালো করে বুঝবেন। চর্যা শব্দটির অর্থ আচরণ। পদ শব্দটির অর্থ কবিতা। তাহলে চর্যা শব্দটির অর্থ আচরণ আর পদ শব্দটির অর্থ কবিতা। তাহলে আমরা বলতে পারি চর্যাপদ এই শব্দটির অর্থ আচরণের কবিতা। তাহলে চর্যা শব্দটির অর্থ আচরণ আর পদ শব্দটির অর্থ কবিতা। তাহলে আমরা এক কথায় বলতে পারি চর্যা পদ শব্দটির অর্থ আচরণের কবিতা। ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো মতো বুঝবেন। এছাড়াও চর্যাপদে আমরা দেখতে পাই পা শব্দ। পা পা শব্দটির অর্থ কবি। আমরা বলি না লুই পা, কানহ পা, এর অর্থ কি হলো? লুই কবি, কানহ কবি, তাই তো? এছাড়াও চর্যাপদে একটি শব্দ পাই দোহা।
দোহা শব্দটির অর্থ দুই চরণ বিশিষ্ট ধর্মীয় অনুভূতিমূলক কবিতা। এক কথায় আমরা বলতে পারি কবিতা, সোজা কথা। দোহা শব্দটির অর্থ দুই চরণ বিশিষ্ট ধর্মীয় অনুভূতিমূলক কবিতা। এক কথায় আমরা বলতে পারি কবিতা। তাহলে যদি প্রশ্ন আসে যে লুই পার দোহা মানে কি, লুই পা মানে কবি, দোহা মানে কবিতা, অর্থাৎ লুই পার কবিতা অথবা লুই পার দুই চরণ বিশিষ্ট ধর্মীয় অনুভূতিমূলক কবিতা একই জিনিস। কানহো পার দোহা মানে কানহো পার কবিতা। এই অর্থগুলো জানেন, তারপরে ডিটেলস বুঝতে পারবেন। আমরা জানি যে চর্যাপদের অপর নাম চর্যাচর্য বিনিষ্ট। খুব ভালো মতো বুঝবেন ডিয়ার স্টুডেন্ট, চর্যাপদের অপর নাম চর্যাচর্য বিনিষ্ট। চর্যাপদের অপর নাম চর্যাচর্য বিনিষ্ট। এখন 37তম বিসিএস এর প্রশ্ন এসেছিল চর্যাচর্য শব্দটির অর্থ কি। আমরা জানি চর্যাচর্য শব্দটির অর্থ কোনটি আচরণীয়, কোনটি আচরণীয় নয়। অর্থাৎ কিছু কিছু বিষয় আচরণ করা যাবে আর কিছু কিছু বিষয় আচরণ করা যাবে না। অর্থাৎ কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়। বাকি থাকলো বিনিশ্চয়। বিনিশ্চয় শব্দটির অর্থ নিশ্চিত রূপে জানা যায়। বিনিশ্চয় শব্দটির অর্থ নিশ্চিত রূপে জানা যায়। তাহলে আমি যদি এক কথায় খুব সুন্দর করে লিখি, বৌদ্ধ সহজিয়াদের সমাজে, বৌদ্ধ সহজিয়াদের সমাজে কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়, তা নিশ্চিত রূপে জানা যায় যে কবিতার মাধ্যমে তাকেই চর্যাপদ বলে। ডিয়ার স্টুডেন্ট, খুব ভালো মতো বুঝবেন, চর্যাপদের একেবারে লাইভ সংজ্ঞা আমি আপনাদের কাছে দিয়ে দিলাম। আমাদের যেমন বাঙালি সমাজ রয়েছে, বাঙালি সমাজে মুসলিম রয়েছে, হিন্দু রয়েছে, বৌদ্ধ রয়েছে, খ্রিস্টান রয়েছে। আমাদের বাঙালি মুসলিমরা চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোনকে বিয়ে করা যায়, কিন্তু বাঙালি হিন্দুদের মধ্যে কিন্তু চাচাতো বোন, মামাতো বোন, খালাতো বোনকে বিয়ে করা যায় না, কারণ ওটা তাদের সমাজে নিষিদ্ধ। এক এক সমাজের নিয়ম এক এক রকম। সুতরাং বৌদ্ধ সহজিয়াদেরও তো কোনো না কোনো সমাজ আছে, সেই সমাজেও তো কিছু না কিছু নিয়ম আছে। এই যে বৌদ্ধ সহজিয়াদের সমাজে কোনটি আচরণীয়, অর্থাৎ কি কি আচরণ করা যাবে এবং কোনটি আচরণীয় নয়, অর্থাৎ কি কি আচরণ করা যাবে না, তা নিশ্চিত রূপে জানা যায় যে কবিতার মাধ্যমে তাকেই চর্যাপদ বলে। ডিয়ার স্টুডেন্ট, আমি একবার রিভাইজ দিচ্ছি, খুব ভালো মতো শুনুন যে বৌদ্ধ সহজিয়াদের সমাজে কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয় তা নিশ্চিত রূপে জানা যায় যে কবিতার মাধ্যমে তাকেই চর্যাপদ বলে। ডিয়ার স্টুডেন্ট, স্টার চিহ্ন দিয়ে লিখবেন, চর্যাপদ মূলত গানের সংকলন।
চর্যাপদ মূলত গানের সংকলন, অর্থাৎ বৌদ্ধ সহজিয়ারা এটা গাইতেন, এখনো গান। মনে রাখবেন, চর্যাপদ বৌদ্ধ সহজিয়াদের সাধন ভজন সঙ্গীত, চর্যাপদ বৌদ্ধ সহজিয়াদের সাধন ভজন সঙ্গীত। চর্যাপদ মূলত আলো আধারী ভাষায় রচিত, আর এই আলো আধারী ভাষাকে আধুনিক গবেষকগণ নাম দিয়েছেন সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। এই আলো আধারী ভাষাকে আধুনিক গবেষকগণ নাম দিয়েছেন সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। চর্যাপদ মূলত 10 লাইন বিশিষ্ট কবিতা থাকে। চর্যাপদে মূলত 10 লাইন বিশিষ্ট কবিতা থাকে। চর্যাপদে মূলত 10 লাইন বিশিষ্ট কবিতা থাকে। ডিয়ার স্টুডেন্ট, আমি একবার রিভাইজ দিচ্ছি, খুব ভালো মতো শুনুন। চর্যাপদে চর্যা শব্দটির অর্থ আচরণ, পদ শব্দটির অর্থ কবিতা। তবে চর্যাপদ অর্থ আচরণের কবিতা। চর্যাপদে পা শব্দটির অর্থ কবি, দোহা শব্দটির অর্থ 2 চরণ বিশিষ্ট ধর্মীয় অনুভূতিমূলক কবিতা, বা এক কথায় বলা যায় কবিতা। চর্যাপদের অপর নাম চর্যাচর্য বিনিশ্চয়। এর মধ্যে চর্যাচর্য শব্দটির অর্থ কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয়। বিনিশ্চয় শব্দটির অর্থ নিশ্চিত রূপে জানা যায়। সুতরাং এক কথায় বলা যায়, বৌদ্ধ সহজিয়াদের সমাজে কোনটি আচরণীয় এবং কোনটি আচরণীয় নয় তা নিশ্চিত রূপে জানা যায় যে কবিতার মাধ্যমে, তাকেই চর্যাপদ বলে। চর্যাপদ মূলত একটি গানের সংকলন। চর্যাপদ বৌদ্ধ সহজিয়াদের সাধন ভজন সঙ্গীত। চর্যাপদের ভাষাকে মূলত আলো আধারী ভাষা বলা হয়, আর আধুনিক গবেষকগণ এই আলো আধারী ভাষার নাম দিয়েছেন সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। চর্যাপদ মূলত 10 লাইন বিশিষ্ট এক একটা কবিতা থাকে। ডিয়ার স্টুডেন্ট, বলবেন বোর্ডে যেটুকু লিখেছি এটুকু ক্লিয়ার কিনা, প্লিজ কথা বলতে হবে। বোর্ডে যেটুকু লিখেছি এটুকু ক্লিয়ার কিনা, কথা বলতে হবে। একজন লিখেছে, স্যার সহজিয়া অর্থ কি? সহজিয়ারা হচ্ছে বৌদ্ধ ধর্মের একটা পার্ট। যেমন মুসলিমরা বিভাজন হয়ে গিয়েছে শিয়া, সুন্নি, খারেজি, বাতেনি। হিন্দুদের বিভাজন রয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ঠিক বৌদ্ধদেরও বিভাজন রয়েছে সহজিয়া, বক্রজিয়া, যুবজিয়া, চক্রজিয়া। এরকম প্রত্যেকটা ধর্মেই বিভাজন রয়েছে। যেমন খ্রিস্টানদের প্রোটেস্ট্যান্ট, ক্যাথলিক, রোমান ক্যাথলিক, চীন ক্যাথলিক। তো সহজিয়ারা হচ্ছে সহজভাবে সাধনা এবং ভজন করে থাকে, অর্থাৎ বৌদ্ধ ধর্মকে সহজভাবে লালন পালন করে, এজন্য লোকে তাদেরকে সহজিয়া বলে। এই আর কি বৌদ্ধ ধর্মের এক একটা ভাগ। হ্যাঁ, চর্যাপদ কি যদি রিটেনে আসে তাহলে এটা দিলেই হবে যে চর্যাপদ কি। থ্যাংক ইউ, এই তো বুঝতে পেরেছে। আলো আধারী ভাষা কি? কিছুটা বোঝা যায়, কিছুটা বোঝা যায় না। কিছুটা এই যে কি মানে কোনটি আচরণীয় কোনটি আচরণীয় নয়, মানে কিছুটা বোঝা যাবে কিছুটা বোঝা যাবে না। কিছুটার অর্থ আপনি নিরূপণ করতে পারবেন, কিছুটার অর্থ আপনার বোধগম্য হবে না। এই ধরনের ভাষাকেই আলো আধারী ভাষা বলে। আর আলো আধারের মিলন ঘটে সন্ধ্যাবেলা। তাই এই সন্ধ্যাবেলার আলো আধারের মিলন ঘটে, বা আলো একদিকে নিঃশেষিত হয়, অন্ধকার একদিকে ঘনীভূত হয়, এই সময়কে সন্ধ্যাবেলা বলা হয়। আর এই জন্য এই ভাষার নাম আধুনিক গবেষক দিলেন সন্ধ্যা বা সান্ধ্য ভাষা। ডিয়ার স্টুডেন্ট, আপনারা ক্লিয়ার কিনা, কথা বলতে হবে। ভোজন না, ভোজন মানে তো খাওয়া। ভজন
ভজন মানে পূজা করা, সাধন ভজন, সাধনা করা এবং পূজা করা। ভোজন মানে তো খাওয়া, আমি ভোজন লিখিনি কিন্তু ভজন, ভজন, ভজন মানে সাধনা করা, পূজা করা, এই আর কি। শব্দগুলো দেখেন। আচ্ছা আমি সরে যাচ্ছি, আপনারা জি স্যার, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। ক্লিয়ার কিনা একটু লিখবেন এবং স্ক্রিনশট দিয়ে নেন প্লিজ, স্ক্রিনশট দিয়ে নেন, স্ক্রিনশট দিয়ে নেন। আচ্ছা সবাই ক্লিয়ার কিনা? ভজন, ভজন, হ্যাঁ দ্বিতীয়টা ভজন, ভজন মানে পূজা করা। এখন দেখো মায়ের বলতেছে কোন ছন্দে লেখা কবিতা, আমি বলছি বোর্ডের টু ক্লিয়ার কিনা, কোন ছন্দে সেটা তো আসতেছি। আগে আগে প্রশ্ন করেন কেন? মাপ বর কোথাকার, আগে শেখেন। বোর্ডেরটা ক্লিয়ার কিনা আগে সেটা বলেন। আমি কি চর্যাপদ শেষ করে দিয়েছি? না, কেবল শুরু করলাম। বোর্ডে লেখা শেষ, বোর্ডে তো লেখার জায়গা নাই। বোর্ডেরটা যদি ক্লিয়ার হয় বোর্ড মুছে আমি সামনের দিকে এগোবো, এই আর কি। এইটুক ক্লিয়ার কিনা সেটা বলেন। ক্লিয়ার স্যার, থ্যাঙ্কস স্যার, থ্যাঙ্কস স্যার, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা আমি আপনাদের অনেক ইনফরমেশন দেবো ভাই, যে ইনফরমেশন গুলো আপনারা অনেক গাইড খুঁজলেও পাবেন না। এই জন্য একটু ধৈর্য ধরেন, ধৈর্য ধরে ভালো মতো শিখেন, খুব ভালো মতো শিখতে হবে চর্যাপদ। আচ্ছা লিখলাম এখানে চর্যাপদে 10 লাইন বিশিষ্ট কবিতা থাকে, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন, স্টার চিহ্ন দিয়ে লিখবেন। চর্যাপদ প্রাচীন কালের, চর্যাপদ প্রাচীন কালের পদঝটিকা ছন্দে রচিত। এখন প্রশ্ন যে প্রাচীন কালের পদঝটিকা ছন্দ, আধুনিক কালে তো এই নামে কোনো ছন্দ নাই। চর্যাপদ আধুনিক কালের মাত্রাবৃত্ত ছন্দে রচিত, অর্থাৎ আধুনিক কালে যেটা মাত্রাবৃত্ত ছন্দ, প্রাচীন কালে সেটাই পদঝটিকা ছন্দ নাম ছিল। অর্থাৎ প্রাচীন কালে চর্যাপদ পদঝটিকা ছন্দে রচিত হয়েছে, আধুনিক যুগে তো পদঝটিকা নামে কোনো ছন্দ নাই, তাই আধুনিক যুগে চর্যাপদকে মাত্রাবৃত্ত ছন্দের অন্তর্গত ধরা হয়। স্টার চিহ্ন দিয়ে লিখবেন। চর্যাপদের প্রথম টিকাকার অর্থাৎ বর্ণনাকারী ছোট ছোট টিকা লিখেছেন, তার নাম মুনি দত্ত। চর্যাপদের প্রথম টিকাকার, তার নাম মুনি দত্ত। চর্যাপদের প্রথম টিকা লিখেছেন ছোট ছোট টিকা, তার নাম মুনি দত্ত। আর মুনি দত্ত তার টিকাগুলো লিখেছিলেন সংস্কৃত ভাষায়। মুনি দত্ত তার টিকাগুলো লিখেছিলেন সংস্কৃত ভাষায়, অর্থাৎ তিনি প্রাচীন বাংলার ওই যে পদঝটিকা ছন্দে রচিত চর্যাপদ থেকে যখন টিকাগুলো লিখেছিলেন তখন তিনি সংস্কৃত ভাষায় লিখেছিলেন। প্রাচীন বাংলা থেকে তিনি সংস্কৃত ভাষায় টিকাগুলো লিখেছিলেন। তাহলে মুনি দত্তের টিকাগুলো লিখেছিলেন সংস্কৃত ভাষায়। স্টার চিহ্ন দিয়ে লিখবেন। চর্যাপদে মোট 6টি প্রবাদ প্রবচন খুঁজে পাওয়া যায়। প্রবাদ প্রবচন আমাদের প্রাচীন বাংলার ঐতিহ্য, চর্যাপদে খুঁজে পাওয়া যায়। আপনা মাংসে হরিণা বৈরী, মানে হরিণ, হরিণের মাংস মিষ্টি দেখেই হরিণকে সবাই স্বীকার করে, অর্থাৎ হরিণ নিজের মাংসের জন্যই নিজের শত্রু। আপনা মাংসে হরিণা বৈরী মানে হরিণের মাংস মিষ্টি দেখেই হরিণকে সবাই হত্যা করতে চায়। হরিণ নিজের মাংসের জন্যই নিজের শত্রু। অথবা দোয়ানো দুধ কি বাটে ফেরত দেয়া যায়, চর্যাপদে বলেছে। অর্থাৎ যে দুধ একবার বাট থেকে দোয়ানো হয়, অর্থাৎ গরুর দুধ থেকে বা বাট থেকে যে দুধটা বের করা হয় সেটা কি আবার ফিরিয়ে দেওয়া যায়? যায় না। এটাও একটা চর্যাপদের হলো। আবার চর্যাপদে আরেকটা প্রবাদ প্রবচন রয়েছে, সেটা হচ্ছে আহ
হ্যালো ডিয়ার স্টুডেন্ট, স্যার কই গেলেন? আসি আসি, বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি, এজন্য নেটে একটু সমস্যা দেখা দিয়েছে। এখন ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু আপনারা জানাবেন। এখন আপনারা ক্লিয়ার কিনা কাইন্ডলি একটু জানাবেন। ডিয়ার স্টুডেন্ট, ক্লাস কন্টিনিউ করব, এখন ক্লিয়ার কিনা কাইন্ডলি আপনারা জানাবেন। তৃতীয়বারের মতো অন্ধকার যুগ, হ্যাঁ ঠিকই বলছেন। আমি সেদিন ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে গাছের ডালে উঠে এক স্টুডেন্ট ভাইবা দিচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের নেটওয়ার্কের অবস্থা। বলেন আমরা সেবা দিতে চাইলে কি হবে? এখন নেটওয়ার্কের অবস্থা যদি এমন হয় আমরা কি করব বলেন? আমরা তো চাচ্ছি সেবা দেওয়ার জন্য। থ্যাংক ইউ, ক্লিয়ার ক্লিয়ার, খুব ভালো মাথায় ক্লাস হচ্ছে। হ্যাঁ থ্যাংক ইউ। এই তো আপনারা নিজেরাই তো গবেষক হয়ে গিয়েছেন, ভালো। ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করেন এখানে যে লাইনগুলো লিখেছি, লাইনগুলো আবার একটু বলছি। চর্যাপদ মূলত একটি গানের সংকলন, এগুলো গাওয়া হয়, এখনো গাওয়া হয়, বৌদ্ধরা এগুলো গান। এগুলো বৌদ্ধ সহজিয়াদের সাধন ভজন সঙ্গীত, এই সঙ্গীত গিয়ে তারা সাধনা করতেন এবং পূজা করতেন। চর্যাপদের ভাষাকে আলোয়াধারী ভাষা বলা হয়, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না, তাই আধুনিক গবেষকগণ এই ভাষার নাম দিলেন সন্ধ্যা বা শান্ত ভাষা। মনে রাখবেন চর্যাপদের কবিতাগুলো সাধারণত 10 লাইন বিশিষ্ট কবিতা থাকে, এক একটা কবিতা 10 লাইন বিশিষ্ট কবিতা থাকে। আর চর্যাপদ প্রাচীনকালের পদঝটিকা ছন্দে রচিত। প্রাচীন যুগে তো পদঝটিকা নামে কোনো ছন্দ ছিল, আধুনিক যুগে তো মাত্রাবৃত্ত ছন্দ, পদঝটিকা নামে কোনো ছন্দ নাই। সুতরাং ওই পদঝটিকা ছন্দকে আধুনিক যুগে নাম দেওয়া হয়েছে মাত্রাবৃত্ত ছন্দ। যদি প্রশ্ন আসে মাত্রাবৃত্ত ছন্দ প্রাচীনকালে কি নাম ছিল, মাত্রাবৃত্ত ছন্দ প্রাচীনকালে পদঝটিকা নাম ছিল। যারা স্টুডেন্ট লক্ষ্য করবেন চর্যাপদের প্রথম টিকাকার, প্রথম বর্ণনাকারী তার নাম মুনিদত্ত। আর মুনিদত্ত তার টিকাগুলো বর্ণনা করেছিলেন সংস্কৃত ভাষায়। চর্যাপদে মোট 6টি প্রবাদ বাক্য খুঁজে পাওয়া যায়, 6টি। যারা স্টুডেন্ট চর্যাপদে মোট 6টি প্রবাদ বাক্য খুঁজে পাওয়া যায়। যারা স্টুডেন্ট লক্ষ্য করবেন চর্যাপদ আবিষ্কার করা হয় 1907 সালে। চর্যাপদ আবিষ্কার করা হয় 1907 সালে। চর্যাপদ আবিষ্কার করা হয় 1907 সালে। আচ্ছা, চর্যাপদ আবিষ্কার করা হয় নেপালের রাজ গ্রন্থশালা থেকে। চর্যাপদ আবিষ্কার করা হয় 1907 সালে। চর্যাপদ আবিষ্কার করা হয় নেপালের রাজ গ্রন্থশালা থেকে। এটি আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। এটি আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। ডিয়ার স্টুডেন্ট, আমি হরপ্রসাদ শাস্ত্রী নিয়ে এখন আপনাদেরকে বিশদ কিছু ইনফরমেশন দেব, যে ইনফরমেশন গুলো আপনারা সাধারণত গাইডে পাবেন না, এজন্য খুব ভালো মতো লিখবেন। চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, স্টার চিহ্ন দিয়ে লিখবেন। আমরা যাকে হরপ্রসাদ শাস্ত্রী বলে চিনি, এই হরপ্রসাদ শাস্ত্রীর আসল নাম হরপ্রসাদ ভট্টাচার্য। এই হরপ্রসাদ শাস্ত্রীর আসল নাম হরপ্রসাদ ভট্টাচার্য। এই হরপ্রসাদ শাস্ত্রীর আসল নাম হরপ্রসাদ ভট্টাচার্য। মনে রাখবেন এই হরপ্রসাদ ভট্টাচার্য 1853 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার নৈহাটি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। যারা স্টুডেন্ট লক্ষ্য করবেন হরপ্রসাদ ভট্টাচার্য 1853 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার নৈহাটি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। আবার বলছি, হরপ্রসাদ ভট্টাচার্য 1853 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার নৈহাটি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। স্টার চিহ্ন দিয়ে লিখবেন। হরপ্রসাদ ভট্টাচার্য 1931 সালে মারা যান। হরপ্রসাদ ভট্টাচার্য 1931 সালে মারা যান।
মনে রাখবেন হরপ্রসাদ ভট্টাচার্যের উপাধিগুলো হলো, হরপ্রসাদ ভট্টাচার্যের উপাধিগুলো হলো নাম্বার 1 শাস্ত্রী, নাম্বার 2 মহামহোপাধ্যায়, নাম্বার 1 শাস্ত্রী, নাম্বার 2 মহামহোপাধ্যায়। খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে নাম্বার 1 শাস্ত্রী, নাম্বার 2 মহামহোপাধ্যায়। আমরা যাকে হরপ্রসাদ শাস্ত্রী বলে চিনি, শাস্ত্রীটা আসলে তার নাম না, শাস্ত্রীটা আসলে তার উপাধি। স্টার চিহ্ন দিয়ে লিখবেন 1877 সালে সংস্কৃত কলেজ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করার কারণে তাকে শাস্ত্রী উপাধি দেওয়া হয়। ডিয়ার স্টুডেন্ট, খুবই ইম্পর্টেন্ট, 1877 সালে সংস্কৃত কলেজ থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করার কারণে তাকে শাস্ত্রী উপাধি দেওয়া হয়। মনে রাখতে হবে যে তিনি সংস্কৃত কলেজে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন 1877 সালে। আর সংস্কৃত কলেজ এই সেই সংস্কৃত কলেজ যেখান থেকে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। এই সংস্কৃত কলেজ থেকে তিনি প্রথম শ্রেণীতে প্রথম অর্থাৎ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন, আর যার ফলে তাকে শাস্ত্রী উপাধি দেওয়া হয়েছিল। শাস্ত্রী মানে শাস্ত্রের জ্ঞান উত্তম রূপে লাভ করেছেন যিনি, মানে যিনি বইয়ের জ্ঞান ভালো মতো লাভ করেছেন, শাস্ত্রের জ্ঞান যিনি উত্তম রূপে লাভ করেছেন তিনিই শাস্ত্রী। এবার আসি মহামহোপাধ্যায়। লিখবেন 1898 সালে প্রাচীন ভারতীয় পুঁথি আবিষ্কারে 1898 সালে প্রাচীন ভারতীয় পুঁথি আবিষ্কারে ব্যাপক ভূমিকা রাখায় এশিয়াটিক সোসাইটির পক্ষে তৎকালীন ব্রিটিশ ভারতীয় সরকার তাকে মহামহোপাধ্যায় উপাধি প্রদান করেন। ডিয়ার স্টুডেন্ট, তিনি চর্যাপদ আবিষ্কার করার অনেক আগে থেকেই ভারতের বিভিন্ন ভাষার প্রাচীন পুঁথি আবিষ্কার করার কাজে নিয়োজিত। তিনি ছিলেন এশিয়াটিক সোসাইটির প্রধান। তাই 1898 সালে এশিয়াটিক সোসাইটির পক্ষে প্রাচীন ভারতীয় ব্রিটিশ সরকার, এই যে প্রাচীন ভারতীয় পুঁথি আবিষ্কারে ব্যাপক ভূমিকা রাখা এশিয়াটিক সোসাইটির পক্ষে তৎকালীন ব্রিটিশ সরকার তাকে মহামহোপাধ্যায় উপাধি প্রদান করেন। মহামহোপাধ্যায় মানে মহান যে উপাধ্যায়, মহান যে অধ্যাপক, বা যে শিক্ষক মহান তাকে বলা হয় মহামহোপাধ্যায়। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমরা তার দুইটি উপাধি পেলাম, নাম্বার 1 শাস্ত্রী, নাম্বার 2 মহামহোপাধ্যায়। শাস্ত্রী উপাধি তিনি পেয়েছিলেন 1877 সালে সংস্কৃত কলেজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট, মানে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার জন্য। মহামহোপাধ্যায় উপাধি পেয়েছিলেন তিনি 1898 সালে প্রাচীন ভারতীয় পুঁথি আবিষ্কারে ব্যাপক ভূমিকা রাখায় এশিয়াটিক সোসাইটির পক্ষে তৎকালীন ব্রিটিশ ভারতীয় সরকার তাকে মহামহোপাধ্যায় উপাধি প্রদান করেছিল। মনে রাখতে হবে এছাড়াও 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে তাকে বাংলা ও সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়। চিন্তা করেন, তাকে আমরা একটা চাকরি পাই না আর তাকে হায়ার করে নিয়ে আসলো, পশ্চিমবঙ্গ থেকে হায়ার করে নিয়ে এসে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্নে
তাকে একই সাথে দুইটি বিভাগ বাংলা এবং সংস্কৃত দুইটি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো, একেবারে সরাসরি চেয়ারম্যান, বিভাগের চেয়ারম্যান। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রতিষ্ঠাতা যিনি নিজে হাতে তৈরি করেছেন তার নাম এই হরপ্রসাদ শাস্ত্রী। শুধু তাই না, 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করে, ডিলিট, ডক্টরেট অফ লিটারেচার। 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করে। 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধিতে ভূষিত করে। মনে রাখবেন, তিনি নেপাল থেকে মোট 4টি পাণ্ডুলিপি আবিষ্কার করেছিলেন। তিনি নেপাল থেকে মোট 4টি পাণ্ডুলিপি আবিষ্কার করেছিলেন। তিনি নেপাল থেকে মোট 4টি পাণ্ডুলিপি আবিষ্কার করেছিলেন। ডিয়ার স্টুডেন্ট, আমি একবার রিভাইজ দিচ্ছি, খুব ভালো মতো শুনেন। চর্যাপদ আবিষ্কার করা হয় 1907 সালে নেপালের রাজগ্রন্থশালা থেকে। চর্যাপদ আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। এই হরপ্রসাদ শাস্ত্রীর আসল নাম হরপ্রসাদ ভট্টাচার্য। তিনি 1853 সালে পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার নৈহাটি নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1931 সালে মারা যান। এই তার উপাধি ছিল শাস্ত্রী এবং মহামহোপাধ্যায়। শাস্ত্রী উপাধি তিনি পেয়েছিলেন 1877 সালে সংস্কৃত কলেজ থেকে প্রথম শ্রেণীতে প্রথম হওয়ার জন্য। আর মহামহোপাধ্যায় উপাধি তিনি পেয়েছিলেন 1898 সালে প্রাচীন ভারতীয় পুঁথি আবিষ্কারে ব্যাপক ভূমিকা রাখা এশিয়াটিক সোসাইটির পক্ষে তৎকালীন ব্রিটিশ ভারতীয় সরকার তাকে মহামহোপাধ্যায় উপাধি দিয়েছিলেন। মহান যে শিক্ষক তিনিই মহামহোপাধ্যায়। শাস্ত্রের জ্ঞান উত্তম রূপে লাভ করেছেন যিনি, তিনি শাস্ত্রী। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে তাকে হায়ার করে নিয়ে এসে বাংলা এবং সংস্কৃত বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে ডিলিট উপাধি, ডক্টরেট অফ লিটারেচার উপাধিতে ভূষিত করে। এবং এছাড়া তিনি নেপাল থেকে যখন 1907 সালে পাণ্ডুলিপি আবিষ্কার করেছিলেন তখন তিনি আবিষ্কার করেছিলেন 4টি পাণ্ডুলিপি। ডিয়ার স্টুডেন্ট, পরের অংশে আমরা যাব। আগে বলেন বোর্ডের টুকু আপনারা ক্লিয়ার কিনা? ডিয়ার স্টুডেন্ট, লিখতে হবে আপনারা ক্লিয়ার কিনা? ডিয়ার স্টুডেন্ট, লিখতে হবে আপনারা ক্লিয়ার কিনা? সিলেট ব্রাঞ্চে স্যারের সাথে সরাসরি ক্লাস করার সুযোগ হয়েছিল 15 জুন। আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উপাধি আর পদবী কি? পদবী হচ্ছে বংশীয় মর্যাদা। যেমন আমার নাম মোহাম্মদ রুবেল চৌধুরী, চৌধুরী হচ্ছে আমার বংশীয় পদবী। আর উপাধি হচ্ছে আমাকে যদি খুশি হয়ে কেউ ধরেন উপাধি দিল, যেমন আপনারা যে কোনো উপাধি আমাকে দিতে পারেন। হ্যাঁ, ধরেন কেউ আমাকে বললো যে স্যারটা খুবই খারাপ স্যার, এটা আমার উপাধি। বুঝতে পেরেছেন? এই যে খারাপ উপাধি, এই আর কি। অল ক্লিয়ার, অনেক ক্লিয়ার, পানির মতো ক্লিয়ার। আচ্ছা, ঝকঝকা, আরে বাপ রে বাপ রে বাপ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। এবার একটু সামনের দিকে আমরা এগোবো। খুব ভালো মতো বুঝবেন, চর্যাপদের একদম ডিটেলস ইতিহাস আমি আপনাদেরকে পড়াবো, কিন্তু আপনাদের মনোযোগ থাকতে হবে। বললাম তিনি নেপাল থেকে মোট 4টি পাণ্ডুলিপি আবিষ্কার করেছিলেন। এবার আমরা লিখবো সেই 4টি পাণ্ডুলিপির নাম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 4টি পাণ্ডুলিপির নাম। প্রথম পাণ্ডুলিপির নাম চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয়। দ্বিতীয় পাণ্ডুলিপির নাম কানহপার দোহা। তৃতীয় পাণ্ডুলিপির নাম সরোহপার দোহা। চতুর্থ পাণ্ডুলিপির নাম ডাকার্ণব। ডাকার্ণব শব্দটির অর্থ জ্ঞান সাগর। ডিয়ার স্টুডেন্ট, চর্যাপদ অর্থ আমি আপনাদের বলে দিয়েছিলাম। চর্যা অর্থ আচরণ, পদ অর্থ কবিতা, চর্যাচর্য বিনিশ্চয় অর্থ বলে দিয়েছিলাম। কানহ, পা মানে কবি, দোহা মানে কবিতা, এগুলো বলে দিয়েছিলাম। কিন্তু ডাকার্ণব শব্দটার অর্থ আমি আপনাদের বলি নাই, সেটা এখানে লিখে দিলাম। ডাকার্ণব শব্দটির অর্থ জ্ঞান সাগর। এগুলো কিন্তু গাইড বইতে পাবেন না, এই জন্য খুব ভালো মতো শিখবেন যে
চারটি পাণ্ডুলিপি খুঁজে পেয়েছিলেন। নাম্বার 1 চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয়, নাম্বার 2 কানহপার দোহা, নাম্বার 3 সরহপার দোহা, নাম্বার 4 ডাকার্ণব। ডাকার্ণব শব্দটির অর্থ জ্ঞান সাগর। মনে রাখবেন এই চারটি পাণ্ডুলিপি একত্রে, এই চারটি পাণ্ডুলিপি একত্রে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করা হয়। চারটি পাণ্ডুলিপি একত্রে 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করা হয়। ডিয়ার স্টুডেন্ট, চর্যাপদ কোনো একক গ্রন্থ নয়, চর্যাপদ সংকলিত গ্রন্থ। কারণ চারটি পাণ্ডুলিপি একসাথে করে 1916 সালে প্রকাশ করা হলো। কোথা থেকে প্রকাশ করা হলো? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আর প্রকাশের সময় এর নাম ছিল, প্রকাশের সময়ের নাম ছিল হাজার বছরের পুরাণ বাংলা ভাষায়, হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। প্রকাশের সময়ের নাম ছিল, দেখেন কত বড় একটা নাম, হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। ডিয়ার স্টুডেন্ট, একটু লক্ষ্য করবেন, পুরনো না কিন্তু শব্দটা পুরাণ, বাংলা না কিন্তু শব্দটা বাংলা, ভাষার না কিন্তু শব্দটা ভাষায়। তাহলে ভরতপ্রসাদ শাস্ত্রী যখন নাম দিয়েছিলেন তখন নাম ছিল হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। মনে রাখবেন এই যে কানহপার দোহা আর সরহপার দোহা দুইটাকে একত্রে দোহা কোষ বলা হয়। কানহপার দোহা এবং সরহপার দোহা এই দুইটাকে একত্রে দোহা কোষ বলা হয়। দুইটা দোহা আছে, দুইটা দোহা মিলে একত্রে দোহা কোষ। ডিয়ার স্টুডেন্ট, আমি রিভাইজ দিচ্ছি, খুব ভালো মতো বোঝেন, বোর্ডের টুক আগে খুব ভালো মতো বোঝেন। কি লিখেছি? চর্যাপদের চারটি পাণ্ডুলিপি। প্রথম পাণ্ডুলিপির নাম চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয়, দ্বিতীয় পাণ্ডুলিপির নাম কানহপার দোহা, তৃতীয় পাণ্ডুলিপির নাম সরহপার দোহা, চতুর্থ পাণ্ডুলিপির নাম ডাকার্ণব। ডাকার্ণব শব্দটির অর্থ জ্ঞান সাগর। কানহপার দোহা আর সরহপার দোহাকে একত্রে দোহা কোষ বলা হয়। আর এই চারটি পাণ্ডুলিপি একসাথে করে প্রকাশ করা হয় 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। প্রকাশের সময় এর নাম ছিল হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। মনে রাখবেন, চর্যাপদ একটি সংকলিত গ্রন্থ আর নাম ছিল হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা। আর আমরা বাঙালিরা এত বড় নাম নিতে পারিনি। আমরা বাঙালিরা ওই চারটি পাণ্ডুলিপির ওই প্রথম পাণ্ডুলিপির যে ছোট নাম, এই নামটা ধরে আমরা ডাকি চর্যাপদ চর্যাপদ চর্যাপদ। আসলে চর্যাপদ হচ্ছে প্রথম পাণ্ডুলিপির নাম। চারটি পাণ্ডুলিপির মধ্যে প্রথম যে ছোট নাম, সেই নামটা হচ্ছে চর্যাপদ। আমরা সেই নাম ধরে ডাকি চর্যাপদ চর্যাপদ চর্যাপদ। এখন নামই হয়ে গিয়েছে চর্যাপদ। এই নাম এখন আর পরিবর্তন করা সম্ভব নয়। সুতরাং ডিয়ার স্টুডেন্ট, আপনারা এখানে ক্লিয়ার কিনা কথা বলতে হবে, এখানে ক্লিয়ার কিনা কথা বলতে হবে। হ্যাঁ, কানহ কবির নাম, সরহ কবির নাম, একজন প্রশ্ন করেছেন, এগুলো কবির নাম। আর পা মানে তো কবি। ডিয়ার স্টুডেন্ট, এটুকু ক্লিয়ার কিনা কথা বলতে হবে। একজন প্রশ্ন করেছে চারটি পাণ্ডুলিপি কি চর্যাপদের? আমি তো বললাম যে চর্যাপদের নামটা তো চর্যাপদ ছিল না, নামটা তো এটা ছিল। এখন চারটি পাণ্ডুলিপির নাম একসাথে হয়ে সবাই আমরা বলি চর্যাপদ, তাই হয়ে গেছে চর্যাপদের পাণ্ডুলিপি। এখন বলতে পারেন হ্যাঁ, চারটি পাণ্ডুলিপি চর্যাপদ। পরিষ্কার ভাবে বুঝেছি। আচ্ছা, থ্যাংক ইউ। কমেন্ট করতে চাই, লিখুন ক্লিয়ার কিনা। চর্যাপদের ভাষা একদম খাঁটি বাংলা, অন্যগুলো একটু অপভ্রংশ বা বাংলা ভাষার আগের রূপ। কেউ বলেছেন মাগধী প্রাকৃত, কেউ বলেছেন গৌড়ীয় প্রাকৃত, কেউ বলেছেন অবহ টট, এক একজন এক এক নাম দিয়েছেন। সুতরাং বাংলা ভাষার আগের স্তর, একটু আগের স্তর এগুলো সবগুলোই, তবে চর্যাপদটা খাঁটি বাংলায় রচিত, এই আর কি। স্যার, আপনি কবে চট্টগ্রামে ক্লাস নেবেন? অফলাইনে আসবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দিলে আসবো, তখন খুব ভালো মতো জমিয়ে ক্লাস নিব। দেখেন
অনলাইনে একটা ক্যামেরার সামনে ক্লাস নেওয়া আর অফলাইনে আপনাদের সামনে ক্লাস নেওয়া এক না। আপনাদের কচি কচি ভালোবাসাময় মায়াময় মুখ দেখে ক্লাসের যে উজ্জীবনী শক্তি সেটা বেড়ে যায়। ক্লাস সরাসরি ক্লাসে ওর সাথে কোনো কিছুর তুলনা হয় না। ওই ক্লাসের 100%-এর সাথে অনলাইন ক্লাসের 40%-ও দেওয়া যায় না। এই আর কি, যতটুকু সম্ভব চেষ্টা করা, এই আর কি করোনাকালীন সময়ে। জি স্যার, ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ। এবার খুব ভালো মতো বুঝবেন, একটা টপিক আমি আপনাদের বুঝিয়ে দেবো খুব ভালো মতো। হ্যাঁ, এটা গাইড বইতে থাকবে কিন্তু বুঝতে পারবেন না যদি না বোঝেন, তাহলে এটা পরে কোনো লাভ হবে না। এটা মুখস্থর বিষয় নয়, বোঝার বিষয়। খুব ভালো মতো শিখবেন। চর্যাপদে মোট পদ বা কবিতার সংখ্যা। চর্যাপদে মোট পদ সংখ্যা বা কবিতার সংখ্যা। চর্যাপদে মোট পদ সংখ্যা বা কবিতার সংখ্যা 50টি অথবা 51টি। ভেজাল লেগে গেল, কেন 50টি কেন 51টি? ভেজাল আমরা ছোটাবো, আগে ভালো মতো শিখি। খুব মাথা এদিকে দিতে হবে, খুব ভালো মতো চিন্তা করতে হবে। চর্যাপদে মোট কবিতার সংখ্যা 50টি অথবা 51টি। আর চর্যাপদে মোট কবি বা পদকর্তা রয়েছেন, কবি বা পদকর্তা রয়েছেন 23 জন অথবা 24 জন। ডিয়ার স্টুডেন্ট, এখানেও ভেজাল। চর্যাপদে মোট কবিতা রয়েছে 50টি অথবা 51টি, আর মোট কবি বা পদকর্তা রয়েছেন 23 জন অথবা 24 জন। এই ভেজাল আমরা ছুটাই। আসেন, চর্যাপদে লারি ডম্বি পা নামক একজন কবির নাম থাকলেও কোনো কবিতা নেই। এই লারি ডম্বি পার নাম আছে কিন্তু কবিতা নেই। নাম আছে কিন্তু কবিতা নেই। এই যে ওনাকে নিয়ে মূলত ভেজাল লেগে গেল। ধরেন এই চর্যাপদের একটা পাণ্ডুলিপি, এখানে কবির নাম থাকবে, এখানে 10 লাইনের কবিতা থাকবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু দেখা গেল চর্যাপদের 11 নম্বর কবিতায় গিয়ে এখানে নাম আছে লারি ডম্বি পা, কিন্তু নিচের কবিতা নাই। কি আশ্চর্য ব্যাপার! 1000 বছর আগেকার কবিতা, এগুলো তো তাল পাতার পুঁথিতে খোদাই করে করে লেখা থাকতো, অথবা গাছের ছালে খোদাই করে করে লেখা থাকতো, অথবা পশুর চামড়ায় খোদাই করে পশুর চামড়ায় খোদাই করে করে লেখা থাকতো। তো এই লেখাগুলো কোনো না কোনো কারণে মুছে গিয়েছে অথবা উঠে গিয়েছে। আর মুছে যাওয়া আর উঠে যাওয়ার কারণে এই লারি ডম্বিপার নাম থাকা সত্ত্বেও কোনো কবিতা নেই। এই যে এখানে ভেজাল সৃষ্টি হয়ে গেল। আমাদের ভাষা বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি বললেন, যেহেতু লারি ডম্বিপার কোনো কবিতা নেই, তাহলে ওনাকে আমরা চর্যাপদের কবি হিসাবে ধরবো না, ওনাকে বাদ দিয়ে দেব। এই লারি ডম্বিপার কবিতা নেই দেখে তাকে বাদ দিয়ে দিলেন। এই জন্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদে কবিতা 50টি, কবি 23 জন। অর্থাৎ তিনি লারি ডম্বিপাকে ধরলেন না, লারি ডম্বিপাকে বাদ দিয়ে দিলেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর এই মত অনেকদিন চলেছে। অনেকদিন পরে ডক্টর সুকুমার সেন আসলেন। তিনি বললেন যে শহীদুল্লাহ সাহেব একটু খেয়াল করেন, লারি ডম্বিপার নামের শেষে রয়েছে পা, আর আমরা জানি পা শব্দটির অর্থ কবি। সুতরাং তার নামের সাথে যেহেতু রয়েছে পা শব্দটির অর্থ যেহেতু কবি, তাহলে তার নিশ্চয়ই কবিতা ছিল। কোনো না কোনো কারণে প্রাচীন কালের পুঁথি, এটা তো নষ্ট হয়ে যেতেই পারে, হারিয়ে যেতেই পারে, মুছে যেতেই পারে। সুতরাং লারি ডম্বিপার যেহেতু নাম আছে, সেহেতু আমরা মনে মনে তার একটি কবিতাও ধরে নেব। এই কথার উপরে ভিত্তি করে সুকুমার সেন বললেন মোট কবিতা রয়েছে 51টি, কবি রয়েছে 24 জন। তাহলে মূলত ভেজাল লেগেছে লারি ডম্বিপাকে নিয়ে। লারি ডম্বিপাকে ধরেছেন সুকুমার সেন, তিনি বলেছেন কবিতা 51টি, কবি 24 জন। যেহেতু এক জায়গায় নাম আছে, একটি কবিতা বানিয়েছেন, একজন কবি বেড়ে গেছে। আর যেহেতু শহীদুল্লাহ বলেছেন যে যেহেতু ওনার কবিতা নেই, সেহেতু ওনাকে ধরবো না, তাই উনি বলেছেন কবিতা 50টি, কবি 23 জন। এখন আপনাদের প্রশ্ন যে বর্তমানে স্যার পরীক্ষায় যদি আসে অপশনে আমরা কোনটা অ্যান্সার দেব? মনে রাখবেন, বর্তমানে
সুকুমার সেনের এই মতটা গ্রান্টেড, এই মতটাই বেশি চলছে। তাহলে বর্তমান মত আপনারা দেখবেন কবিতা 51টি, কবি 24 জন। ভেজাল কিন্তু মিটাইলাম এখানে, কবিতা 51টি, কবি 24 জন। এবার লিখবেন চর্যাপদের 24, 25 এবং 48 নং পদ নষ্ট হয়ে গিয়েছে বা পাওয়া যায়নি। চর্যাপদের 24, 25 এবং 48 নং পদ নষ্ট হয়ে গিয়েছে বা পাওয়া যায়নি। কেন নষ্ট হলো, কেন পাওয়া যায়নি? আসলে এই যে ধরেন 24 নং কবিতা, এখানে উই পোকা ঘুন পোকায় ছিদ্র করে ফেলেছে। প্রাচীন কালের তালপাতায় লেখা পুঁথি উই পোকায় ঘুন পোকায় যদি বড় বড় করে ছিদ্র করে ফেলায়, তাহলে ওখানে কি লেখা থাকবে সেটা কিন্তু বোঝা যাবে না। এজন্য 24, 25, 48 নং কবিতায় কি লেখা আছে সেটা বোঝা যায় না। তবে আশ্চর্য ব্যাপার, উই পোকা ঘুন পোকা কবিতার অংশ খেলেও কবির নাম খায় নাই। অর্থাৎ কবিকে মনে হয় সম্মান করেছে, কবির নামটা আমাদের জন্য রেখে দিয়েছে, আর আমাদের মুখস্থ করতে করতে জীবন যায়। 24 নং কবিতার রচয়িতা কানহোপা, 25 নং কবিতার রচয়িতা তন্ত্রীপা, 48 নং কবিতার রচয়িতা কুক্কুরিপা। কুক্কুরিপাকে চর্যাপদের একমাত্র মহিলা কবি মনে করা হয়। ডিয়ার স্টুডেন্ট, 24 নং কবিতার রচয়িতা কানহোপা, 25 নং কবিতার রচয়িতা তন্ত্রীপা, 48 নং কবিতার রচয়িতা কুক্কুরিপা। কুক্কুরিপাকে চর্যাপদের একমাত্র মহিলা কবি মনে করা হয়। এছাড়াও চর্যাপদের 23 নং কবিতা 6 লাইন পাওয়া গিয়েছে, 6 লাইন পাওয়া যায়, 4 লাইন পাওয়া যায় না, 4 লাইন পাওয়া যায় না, পাওয়া যায় না। মনে রাখবেন এই যে 23 নং, এই 23 নং কবিতার রচয়িতার নাম ভূসুকুপা। যে স্টুডেন্ট গাইড বইতে দেয়া থাকে যে চর্যাপদের কোন কবিতার অর্ধেক পাওয়া গিয়েছে, এই যে সেইটা 23 নং কবিতা। মনে রাখবেন অর্ধেক পাওয়া গিয়েছে মানে আপনারা স্বাভাবিকভাবে হিসাব করবেন যে 5 লাইন পাওয়া গিয়েছে আর বাকি 5 লাইন পাওয়া যায়নি, কারণ 10 লাইন ওয়ালা কবিতা, কিন্তু ঘটনাটা কিন্তু তা নয়। একটু লক্ষ্য করেন, 6 লাইন পাওয়া গিয়েছে, বাকি 4 লাইন পাওয়া যায়নি। এখন বাজার থেকে যদি আপনি চর্যাপদ কেনেন, তাহলে সেখানে কবিতা পাবেন 46.5টি বা 46.6টি। অর্থাৎ এখন যদি আপনি বাজার থেকে কবিতা কেনেন, তাহলে সেখানে মোট কবিতা পাবেন 46.5টি বা 46.6টি। ডিয়ার স্টুডেন্ট, কিভাবে মোট কবিতা এত কমে গেল সেটা এখন আমরা একটু দেখব। এখন ডক্টর সুকুমার সেন বলছেন কবিতা রয়েছে 51টি। উনি যতই বলুন কবিতা রয়েছে 51টি, উনি তো লারি ডুম্বিপার কবিতা দেখাতে পারবেন না, কারণ ওটা তো নাই, ওটা তো নষ্ট হয়ে গিয়েছে। সুতরাং লারি ডুম্বিপার একটি কবিতা মাইনাস করলে কবিতা হয় 50টি। এবার শহীদুল্লাহ যতই বলুন 50টি, উনি তো এই যে 3টি কবিতা উই পোকায় ঘুম পোকায় খেয়ে ফেলেছেন, এই 3টি কবিতা তো উনিও দেখাতে পারবেন না। সুতরাং এই 3টি কবিতাও তো নেই, কবিতা হয়ে যাবে 47টি। একটি কবিতার অর্ধেক পাওয়া গিয়েছে, বাকি অর্ধেক পাওয়া যায়নি, তাহলে মাইনাস হাফ হয়ে যাবে 46.5টি। আর যদি ক্যালকুলেটরে হিসাব করেন, তাহলে 47 মাইনাস 0.4, ওই যে 4 লাইন পাওয়া যায়নি, ক্যালকুলেটর আপনার উত্তর দেবে 46.6টি। সুতরাং বর্তমান চর্যাপদে কবিতা রয়েছে 46.5টি বা 46.6টি। আমি আবার রিভাইজ দিচ্ছি ডিয়ার স্টুডেন্ট, খুব ঠান্ডা মাথায় বোঝেন। চর্যাপদের মোট পদ সংখ্যা 50টি অথবা 51টি। চর্যাপদের মোট পদকর্তা 23 জন অথবা 24 জন। লারি ডম্বিপার নাম আছে চর্যাপদে, কিন্তু তার কোনো কবিতা নাই। তাকে ধরেন নাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তাকে বাদ দিয়ে দিয়েছেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তাকে বাদ দিয়ে বলেছেন কবিতা 50টি, কবি 23 জন। আর ডক্টর সুকুমার সেন তাকে ধরে বলেছেন কবিতা 51টি, কবি 24 জন। আর বর্তমানে সুকুমার সেনের মতটা গ্রান্টেড, বলা হয় কবিতা 51টি, কবি 24 জন। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর প্রশ্ন মাঝে মাঝে চলে আসতে পারে। তিনি বিখ্যাত ভাষা বিজ্ঞানী, এজন্য তারও অনেক ভক্ত রয়েছে, এজন্য তার মতটাও আমাদের জানতে হবে। চর্যাপদের 3টি কবিতা নষ্ট হয়ে গিয়েছে বা পাওয়া যায়নি, কারণ এগুলো উই পোকা বা ঘুম পোকায় খেয়ে ফেলেছে। কোন 3টি? 24, 25 এবং 48 নং পদ। 24 নং কবিতা রচয়িতা কানহোপা, 25 নং কবিতা রচয়িতা তন্ত্রীপা, 48 নং কবিতা রচয়িতা কুক্কুরিপা।
কুকুরিপাকে চর্যাপদের একমাত্র মহিলা কবি মনে করা হয়। 23 নং কবিতার 6 লাইন পাওয়া গিয়েছে, বাকি 4 লাইন খুঁজে পাওয়া যায়নি। 23 নং কবিতার রচয়িতা ভূসুকোপা। বর্তমান চর্যাপদে মোট কবিতা রয়েছে 46.5টি বা 46.6টি। কারণ ডক্টর সুকুমার সেন 51টি বলেছেন, লারিডোবিপার্থ কবিতা নেই, ওই কবিতা বাদ, হয়ে গেল 50টি। তারপরে 3টি কবিতা উই পোকা ঘুন পোকায় নষ্ট করে ফেলেছে, হয়ে গেল 47টি। এবং এই 23 নং কবিতার হাফ মাইনাস করলে হয় 46.5টি, অথবা 0.4 মাইনাস করলে হয় 46.6টি। ডিয়ার স্টুডেন্ট, ইটস এ ক্লিয়ার? আমার মনে হয় আর করা যাবে না। ক্লিয়ার কিনা সবাই একটু কথা বলতে হবে। ডিয়ার স্টুডেন্ট, যাদের স্ক্রিনশট দেওয়ার আগে দিয়ে নেন এবং ক্লিয়ার কিনা কথা বলতে হবে। ডিয়ার স্টুডেন্ট, যাদের স্ক্রিনশট দেওয়ার আগে দিয়ে নেন এবং ক্লিয়ার কিনা বলতে হবে। ঐতিহাসিক কনফিউশন আছে এমন? আচ্ছা, আচ্ছা, কবিতাগুলোর কোনো নাম নেই, শুধু নাম্বার দেয়া, ঠিক আছে? একেবারে ঝকঝকা ক্লিয়ার, ফকফকা ক্লিয়ার। প্রথম থেকে একবারে ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ। ক্লিয়ার 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 ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ। যারা ক্লাসে মনোযোগী ছিলেন তারা বুঝবেন। ওকে, যারা স্টুডেন্ট একটু সামনের দিকে আমরা এগোতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 24 নং কবিতার রচয়িতা কালভোপা, 25 নং কবিতার রচয়িতা তন্দ্রীপা, 48 নং কবিতার রচয়িতা কুক্কুরিপা। কুক্কুরিপাকে চর্যাপদের একমাত্র মহিলা কবি বলা হয়। 23 নং কবিতার রচয়িতা ভূসুকোপা। এই আর কি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। 50টি বা 51 থাকে কোনটি দেব? পিটানো লাগবে, পিটানো লাগবে। বলে দিলাম না বর্তমান মত, লিখে দিয়েছি বর্তমান মত কোনটা? 51টি দেবেন, কারণ 51টি এখন গ্রান্টেড, তাই 51টি দেবেন। এই আর কি। এবার আসলে একটু সামনের দিকে যাই, ভালো করে ক্লাস করেন, মনোযোগ না দিলে তো বুঝবেন না। যে স্টুডেন্ট, আমি খুব সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি, এরপরেও যদি না বুঝেন তাহলে কিন্তু যতই পড়েন কাজ হবে না। হ্যাঁ, খুব মানসিক ভাবে পরিতৃপ্তি সহকারে শিখুন। যে স্টুডেন্ট, একটু লক্ষ্য করেন, চর্যাপদের সবচেয়ে বেশি কবিতা লিখেছেন, চর্যাপদের সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কালভোপা। তার মোট কবিতা 13টি, পাওয়া গেছে 12টি। ডিয়ার স্টুডেন্ট, চর্যাপদের সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কালভোপা, তার মোট কবিতা 13টি, পাওয়া গেছে 12টি। চর্যাপদের দ্বিতীয় সবচেয়ে বেশি কবিতা লিখেছেন ভূসুকোপা, তার মোট কবিতা 8টি, পাওয়া গিয়েছে 7.6টি, 4 লাইন পাওয়া যায়নি। চর্যাপদের তৃতীয় সর্বাধিক কবিতা রচয়িতা সরহপা, তার মোট কবিতা 4টি, পাওয়া গেছে 4টি। চর্যাপদের চতুর্থ সর্বাধিক কবিতা রচয়িতা কুক্কুরিপা, তার মোট কবিতা 3টি, পাওয়া গেছে 2টি। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আমি একেবারে ক্লিয়ার করে দিলাম যে চর্যাপদের সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কালভোপা, তার মোট কবিতা 13টি, পাওয়া গেছে 12টি। দ্বিতীয় সবচেয়ে বেশি কবিতা লিখেছেন ভূসুকোপা, তার মোট কবিতা 8টি, পাওয়া গেছে 7.6টি, বাকি 4 লাইন পাওয়া যায়নি। চর্যাপদের তৃতীয় সর্বাধিক কবিতা রচয়িতা সরহপা, তার মোট কবিতা 4টি, পাওয়াও গেছে 4টি। ভাগ্যবান। চর্যাপদের মহিলা কবি বলা হয় যাকে, কুক্কুরিপা, তার মোট কবিতা 3টি, পাওয়াও গেছে 2টি। তাহলে 3টি করে কবিতা লেখার পরে স্বাভাবিকভাবেই 2টি করে কবিতা লেখা হবে।
তো দুইটি করে কবিতা লিখেছেন তিনজন, দুইটি করে কবিতা লিখেছেন তিনজন, দুইটি করে কবিতা লিখেছেন তিনজন। তারা হলেন লুই পা দুইটি, সবরপা দুইটি এবং শান্তিপা দুইটি। এই কবি ছাড়া যে কবির নামই থাক, অর্থাৎ ধরেন এই কবি ছাড়া নাম থাকলো গুন্ডুরি পা, তারপরে জয়নন্দী পা, তারপরে নাম থাকলো ঢ্যান্ডন পা, তারপরে নাম থাকলো ভাদে পা, নাম থাকলো তন্ত্রী পা, নাম থাকলো কম্বলাম্বরী পা, নাম থাকলো বিনা পা, নাম থাকলো কঙ্কন পা, নাম থাকলো চাটিল্য পা। সোজা কথা, যার নামই থাক, এই কবিগুলা সারা যার নামই থাক, বোর্ডে আর জায়গা নেই। গুন্ডুরি পা, জয়নন্দী পা, ঢেন্ডন পা, ভাদে পা, তন্ত্রী পা, কম্বলাম্বরী পা, বিনা পা, কঙ্কন পা, চাটিল্য পা, পা থাকার পাপা থাক, এই কবিগুলো সারা যার নামই থাক, এরা সবাই কবিতা লিখেছেন একটি করে, সবাই কবিতা লিখেছেন একটি করে। ডিয়ার স্টুডেন্ট, একবার রিভাইজ দেবো, যাদের স্ক্রিনশট দেওয়া লাগে দিয়ে নেন, ক্লিয়ার কিনা বলবেন। চর্যাপদে সবচেয়ে বেশি কবিতা লিখেছেন কানগোপা, তার মোট কবিতা 13টি, পাওয়া গেছে 12টি। দ্বিতীয় সর্বাধিক কবিতা রচয়িতা বসুকোপা, তার মোট কবিতা 8টি, পাওয়া গেছে 7.6টি। তৃতীয় সর্বাধিক কবিতা রচয়িতা সরহপা, তার মোট কবিতা 4টি, পাওয়া গেছে 4টি। চতুর্থ সর্বাধিক কবিতা রচয়িতা কুকুরিপা, তার মোট কবিতা 3টি, পাওয়া গেছে 2টি। দুইটি করে কবিতা লিখেছেন মোট 3জন কবি, তারা হলেন লুইপা 2টি, সবরপা 2টি, শান্তিপা 2টি। এছাড়া যে কবির নামই থাক, গুন্ডুরি পা, জয়নন্দী পা, ঢ্যান্ডন পা, ভাদে পা, তন্ত্রী পা, কম্বলাম্বরী পা, বিনা পা, কঙ্কন পা, চাটিল্য পা, যে পারি নাম থাক, তারা সবাই একটি। ডিয়ার স্টুডেন্ট, এইটুকু ক্লিয়ার কিনা প্লিজ লিখতে হবে, লিখতে হবে এটুকু ক্লিয়ার কিনা, লিখতে হবে এটুকু ক্লিয়ার কিনা। ডিয়ার স্টুডেন্ট, এটুকু ক্লিয়ার কিনা লিখতে হবে। হ্যাঁ, তন্ত্রীপা লিখেছেন একটি, তাও পাওয়া গেল না। হ্যাঁ, বুঝতে পেরেছেন। তাও তো ভাগ্য ভালো যে উই পোকা তার নামটা খায় নাই, নামটা খাইলে তো কিছুই পাওয়া যেত না। একজন লিখেছেন আদি কবি কই, তার পিটানোর দরকার। আমি এখনো শেষ করেছি, আগে শেষ করি, আদি কবিও আসবে, সব কবি আসবে। আগে বোর্ডের টুক ক্লিয়ার কিনা সেটা লেখেন। ক্লিয়ার, ক্লিয়ার, অল ক্লিয়ার। জি স্যার, পানির মতো ক্লিয়ার, ফকফকা ক্লিয়ার, পরিষ্কার। লারি ডুমরিপার তো পদটা পাওয়াই যায় নাই, হচ্ছে উনি বাদ, উনিও একটি। লারি ডুমরিপার যদি আসে একটি, ওই কবি ছাড়া যে কবিরই নাম থাকে একটি। এটা বুঝছেন কিনা একটু ক্লিয়ার করেন। জি স্যার, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। অনেকে ব্যাংলিশ লেখেন, সর্বপা ভাগ্যবান। হ্যাঁ জি স্যার, ক্লিন এন্ড ক্লিয়ার। আরে বাপরে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনেকে ব্যাংলিশ লেখেন, ওটা বুঝতে আমার খুব কষ্ট হয়। ব্যাংলিশ লিখবেন না, হয় বাংলায় লেখেন অথবা ইংরেজিতে লেখেন, কোনো অসুবিধা নেই বুঝতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, কবিতা যদি নাই পাওয়া যায় তাহলে জানা গেল কিভাবে যে কবির নাম ছিল বা কবিতা ছিল? লারি ডম্বিপার নামটা তো আছে রে ভাই পৃষ্ঠার উপরে, কিন্তু কবিতাটুকু নাই। আমি এতক্ষণ কি বুঝালাম? সারা রাত রামায়ণ পড়ে বলছেন সীতাকার আব্বা, আপনি তো ক্লাসে ছিলেন না, অন্য কোথাও ছিলেন। তার নামটা তো আছে, একটা পৃষ্ঠার মধ্যে তার নাম আছে, কিন্তু নিচের কবিতাটা নাই। তাহলে নামের সাথে পাও আছে, তাহলে বোঝা যাচ্ছে না যে তার কবিতা হয়তো ছিল। আজ থেকে 1000 বছর আগেকার, 1500 বছর আগেকার কবিতা। আপনি তো, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি আপনার বাবার নাম কি, হয়তো পারবেন। আপনার দাদার নাম কি, হয়তো পারবেন। দাদার বাবার নাম কি, হয়তো পারবেন। এবার যদি তার উপরে যাই,
দাদার বাবার বাবার নাম কি, তার বাবার নাম কি, তার বাবার নাম কি, এখন তো আর পারবেন না। আমাদের আপন রক্ত যাদের বংশধর হয়ে আমরা পৃথিবীতে এসেছি তাদের খোঁজ খবরই আমরা রাখি না। আর ১৫০০ বছর আগেকার সেই লুইপা, কানহুপা, ভুসুকুপা, তাদের কবিতা পাওয়া কি এত সোজা? আর তাদের কবিতা, তাদের পরিচয়, তাদের নাম ঠিকানা বের করা কি এত সহজ? এত সহজ না। এজন্য একটু ভাবেন, ভাবুক চিন্তা দিয়ে। চিন্তাগুলো টম এন্ড জেরির মতো হয় কেন? চিন্তাগুলো কেন দার্শনিক প্লেটো আর সক্রেটিসের মতো হয় না? এটাই ভাবতে খারাপ লাগে, আর কিছু না। আপনাদের যেহেতু আপনারা বিসিএস এর স্টুডেন্ট, এজন্য বিসিএস এর মতো ভাববেন, এই আর কি। এবং আপনারা প্রিলির স্টুডেন্ট শুধু নয়, মনে রাখবেন বিসিএস রিটেন এবং ভাইবা আছে, এজন্য ডিটেলস জানতে হবে। রিটেন এবং ভাইবায় পাস করে ক্যাডার হতে হবে। শুধু প্রিলি পাস করলে কিন্তু ক্যাডার হওয়া যায় না। অনেক স্টুডেন্ট আছে প্রিলি পাস করে রিটেন ফেল করে। এই জন্য ভাই ডিয়ার স্টুডেন্ট, এটা অনেক কষ্টকর ব্যাপার যে প্রিলি পাস করার পরে রিটেন ফেল করা। এই জন্য ডিটেলস জানার মানসিকতা নিয়ে ক্লাস করব। আপনারা শুধু প্রিলির স্টুডেন্ট এটা আমরা ভাবি না, আপনারা প্রিলি রিটেন ভাইবার স্টুডেন্ট এটা আমরা ভেবে ক্লাসে সমগ্র জিনিস আপনাদের বোঝানোর চেষ্টা করি, এই আর কি। ডিয়ার স্টুডেন্ট, একটু লক্ষ্য রাখতে হবে। স্যার আপনার ক্লাস অনেক ভালো লাগে, আপনি ডিপলি জিনিসটাও সহজভাবে বুঝিয়ে দিতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। এবার স্টুডেন্ট একটু সামনের দিকে যাই। খুব ছোট ছোট জিনিস আপনাদের সামনে ক্লিয়ার করব, ভালো মতো বুঝবেন। আমি কিছু ইনফরমেশন দেবো, যে ইনফরমেশন গুলো লাস্টে পাবেন না, কিন্তু খুব ভালো মতো, কোনো বইতেও অনেক সময় পাবেন না। এজন্য ভালো মতো বোঝার চেষ্টা করবেন। কিছু ইনফরমেশন আমি শেষে দেবো আপনাদের জন্য। যে স্টুডেন্ট একটু লক্ষ্য করেন, চর্যাপদের বাঙালি কবি যাদেরকে মনে করা হয় বাঙালি। এখন আপনাদের প্রশ্ন, কিভাবে বাঙালি মনে করা হয়? আসলে তাদের কবিতায় গঙ্গা নদীর কথা উল্লেখ আছে। গঙ্গা নদী অথবা পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গের যে কোনো নিদর্শনের কথা উল্লেখ আছে। তাদের ভাষাও বাংলা, এজন্য তাদেরকে বাঙালি কবি মনে করা হয়। তাহলে ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করবেন, বাঙালি কবি যাদেরকে মনে করা হয় তারা হলেন লুইপা, সবরপা, কুক্কুরিপা, বুন্দুরিপা, জয়নন্দীপা, ভাদেপা, ভুসুকুপা, প্রমুখ। ডিয়ার স্টুডেন্ট, মনে রাখবেন যে এসব কবিদের কবিতার ভাষা এবং ভাব এবং তাদের স্থানের যে বর্ণনা, এগুলো আমাদের পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গের অর্থাৎ বাংলা অঞ্চলের বর্ণনা। অন্যান্য কবিরা একটু হয়তো আশেপাশে ছিলেন, আসাম, বিহার, মণিপুর, ত্রিপুরা, এসব আশেপাশে দিয়ে ছিলেন। এই কবিগুলো একেবারে আমাদের এই স্থানে ছিলেন। এখন বাংলাদেশ, আগে তো আর বাংলাদেশ ছিল না, গোটা ভারতবর্ষ ছিল, এই আর কি। তো যাদেরকে একেবারে খাঁটি বাঙালি কবি মনে করা হয় তারা হলেন লুইপা, সবরপা, কুক্কুরিপা, গুন্দুরিপা, জয়নন্দীপা, ভাদেপা, ভুসুকুপা ইত্যাদি। তবে মনে রাখবেন, একজন কবি নিজেকে কবিতায় বাঙালি বলে পরিচয় দিয়েছেন। তাহলে নিজেকে কবিতায় বাঙালি বলেছেন, নিজেকে কবিতায় বাঙালি বলেছেন, তার নাম হচ্ছে ভুসুকুপা। একেবারে সরাসরি ভুসুকুপা কবিতায় নিজেকে বাঙালি বলেছেন যে আজি ভুসুকু বাঙালি বইলি, অর্থাৎ নিজেকে সরাসরি বললেন বাঙালি, আমি বাঙালি। তাহলে নিজেকে একমাত্র বাঙালি বলে পরিচয় দিয়েছেন কবিতার মধ্যে, তার নাম ভুসুকুপা। মনে রাখবেন, চর্যাপদের আদি কবি, চর্যাপদের আদি কবি, চর্যাপদের আদি কবি লুইপা। আদি কবি কেন? প্রথম কবিতাটা তার, ১ নম্বর কবিতা, ১ নং পদের রচয়িতা লুইপা। তবে মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং পশ্চিমবঙ্গের বিহার নামের একটা রাজ্য আছে, নিশ্চয়ই আপনারা জানেন। বিহারের ভাষাবিজ্ঞানী, বিহারের ভাষাবিজ্ঞানী রাহুল সংকীর্তায়ন, রাহুল সংকীর্তায়ন, রাহুল সংকীর্তায়ন, এই দুইজন বলেছেন, কি বলেছেন?
লুইপার গুরু সবরপা। একটু খেয়াল করেন, এই দুইজন বলেছেন যে লুইপার গুরু ছিলেন সবরপা। তাহলে লুইপার যদি গুরু থাকেন সবরপা, সবরপার বয়স বেশি, যার বয়স বেশি যেমন প্রাচীন বটগাছ, প্রাচীন রাজবাড়ি, ঠিক তেমনি সবরপাকে বলা হয় প্রাচীন কবি। তাহলে চর্যাপদের প্রাচীন কবি সবরপা, অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহুল সংকীর্তায়ন লুইপাকে প্রাচীন কবি মনে করেন না। লুইপার কবিতা প্রথমে তাকে আদি কবি সবাই বলেন, তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহুল সংকীর্তায়ন লুইপাকে প্রাচীন কবি বলেন না, সবচেয়ে বেশি বয়স্ক কবি বলেন না। কারণ তারা বলেছেন, তারা গবেষণা করে প্রমাণ করেছেন লুইপার গুরু ছিলেন সবরপা। তাহলে সবরপার বয়স বেশি, তাই তারা বলেছেন প্রাচীন কবি সবরপা। এটা তাদের মত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং রাহুল সংকীর্তায়নের মত। এবার একটু লক্ষ্য করেন, চর্যাপদের সবচেয়ে কনিষ্ঠতম কবি, অর্থাৎ বয়সে সবচেয়ে ছোট, কনিষ্ঠতম কবি মনে রাখবেন, কনিষ্ঠতম কবির নাম সরহপা। ডিয়ার স্টুডেন্ট, ডক্টর আহমদ শরীফের মতে, ডক্টর আহমদ শরীফের মতে, ডক্টর আহমদ শরীফের মতে চর্যাপদের শ্রেষ্ঠ কবি কানহপা। ডক্টর আহমদ শরীফের মতে চর্যাপদের শ্রেষ্ঠ কবি কানহপা। ডিয়ার স্টুডেন্ট, আমরা নিজেদের কোনো মতামত দেব না, যেহেতু আমরা পরীক্ষার্থী। বিখ্যাত গবেষক এবং ভাষা বিজ্ঞানীরা যে মত দিয়েছেন আমরা সেই মতগুলো জানার চেষ্টা করব। তাহলে ডিয়ার স্টুডেন্ট, মনে রাখবেন, বাঙালি কবি যাদেরকে মনে করা হয় তারা হলেন লুইপা, সবরপা, কুকুরিপা, গণ্ডদীপা, জয়নন্দীপা, ভাদেপা, ভুসুকোপা। নিজেকে কবিতায় একমাত্র বাঙালি বলে পরিচয় দিয়েছেন ভুসুকোপা। চর্যাপদের আদি কবি বলা হয় লুইপাকে, তিনি 1 নম্বর কবিতা লিখেছেন। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিহারের ভাষাবিজ্ঞানী রাহুল সংকীর্তায়ন বলেছেন লুইপার গুরু ছিলেন সবরপা, তাই বয়স বেশি সবরপার, তাই প্রাচীন কবি বলা হয় সবরপাকে, আর কনিষ্ঠতম কবি, সবচেয়ে ছোট কবি বলা হয় সরহপাকে। ডক্টর আহমদ শরীফের মধ্যে চর্যাপদের শ্রেষ্ঠ কবি কানহপা। ডিয়ার স্টুডেন্ট, এটুকু ক্লিয়ার কিনা কথা বলতে হবে, এটুকু ক্লিয়ার কিনা কথা বলতে হবে। লুইপা মহিলা কবি না, পুরুষ কবি। ডিয়ার স্টুডেন্ট, নাম দেখে কাউকে মহিলা বলবেন না, এই আর কি। এরকম নাম অনেক আছে, আপন বাঁধন, ছেলেদের নামও হয় মেয়েদের নামও হয়। বোর্ডের টুকু ক্লিয়ার কিনা কথা বলতে হবে। স্যার, আজ প্রথম আপনার ক্লাস করতেছি, খুব ভালো লাগতেছে। আচ্ছা, থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্ট। সরাসরি ক্লাস হলে আরো ভালো লাগবে। থ্যাংক ইউ, এটুকু বুঝেছেন। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এবার একটু সামনের দিকে যাই, এবার একটু সামনের দিকে আমরা আগাই। অনেক অনেক ধন্যবাদ। আমি খুব সহজ ভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করতেছি, খুব সহজ ভাবে, ভালো করে বুঝবেন। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন। চর্যাপদের তিব্বতী অনুবাদ পাওয়া যায়। চর্যাপদের তিব্বতী অনুবাদের নাম, তিব্বতী ভাষায় একটা চর্যাপদের অনুবাদ পাওয়া যায়। তিব্বতী, তিব্বতী ভাষা নিশ্চয়ই আপনারা, তিব্বত নামের একটা রাজ্য আছে চীনের, আপনারা নিশ্চয়ই শুনেছেন। এই তিব্বতী ভাষায় চর্যাপদের অনুবাদ পাওয়া যায়, তিব্বতী। আচ্ছা, চর্যাপদের তিব্বতী অনুবাদের নাম চর্যা গীতি কোষ বৃত্তি। চর্যাপদের তিব্বতী অনুবাদের নাম চর্যা গীতি কোষ বৃত্তি, চর্যা গীতি কোষ বৃত্তি। ডিয়ার স্টুডেন্ট, এটা তিব্বতী ভাষায় যিনি অনুবাদ করেছিলেন সেই অনুবাদকের নাম, অনুবাদক, সেই অনুবাদকের নাম হচ্ছে কীর্তিচন্দ্র, কীর্তিচন্দ্র। আর এই তিব্বতী অনুবাদের প্রথম খবর দিয়েছিলেন, প্রথম খবর, যে তিব্বতী একটা অনুবাদ আছে চর্যাপদের, প্রথম খবর দিয়েছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়।
আর তিব্বতী একদম তিব্বতে গিয়ে তিব্বতী অনুবাদ আবিষ্কার করে নিয়ে আসেন, যিনি আবিষ্কার করে নিয়ে আসেন 1938 সালে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করেন যে চর্যাপদের একটা তিব্বতী অনুবাদ খুঁজে পাওয়া যায়। সেই তিব্বতী অনুবাদের নাম চর্যা গীতি কোষবৃত্তি। আর এই তিব্বতী অনুবাদ যিনি অনুবাদ করেছিলেন, অর্থাৎ প্রাচীন বাংলা থেকে যিনি তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন, সেই প্রাচীন কালেই তার নাম কীর্তিচন্দ্র। তিনি তিব্বতের লোক। আর তিব্বতী ভাষায় যে একটা অনুবাদ আছে, এই খবর প্রথম বাংলাদেশে জানিয়েছিলেন যিনি, তার নাম ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর এই তিব্বতী অনুবাদ তিব্বতে গিয়ে আবিষ্কার করে নিয়ে আসেন 1938 সালে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। আবার বলছি ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করেন চর্যাপদের তিব্বতী অনুবাদের নাম চর্যা গীতি কোষবৃত্তি। আর চর্যাপদের এই তিব্বতী অনুবাদক যিনি অনুবাদ করেছিলেন তিব্বতী ভাষায়, তার নাম কীর্তিচন্দ্র। আর এই তিব্বতী অনুবাদের যিনি খবর দিয়েছিলেন, তার নাম ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর তিব্বতী অনুবাদ আবিষ্কার করে নিয়ে আসা হয় 1938 সালে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি এটা আবিষ্কার করে নিয়ে আসেন। ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করবেন চর্যাপদের ইংরেজি অনুবাদের নাম। চর্যাপদের ইংরেজি অনুবাদের নাম, চর্যাপদের ইংরেজি অনুবাদের নাম খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন। চর্যাপদের ইংরেজি অনুবাদের নাম মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। চর্যাপদের ইংরেজি অনুবাদের নাম মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। এটি 2017 সালে হাসনা জসিম উদ্দিন মওদুদ ইংরেজিতে অনুবাদ করেন। তবে ডিয়ার স্টুডেন্ট, চর্যাপদের ইংরেজি অনুবাদের নাম মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। এটি 2017 সালে হাসনা জসিমউদ্দিন মওদুদ আবিষ্কার করেন। ডিয়ার স্টুডেন্ট, যাদের স্ক্রিনশট দেওয়া লাগে দিয়ে নেন, আমি আরেকবার ডিভাইস দেব যে চর্যাপদের তিব্বতী একটা অনুবাদ খুঁজে পাওয়া যায়। তিব্বতী অনুবাদের নাম চর্যা গীতি কোষবৃত্তি। আর এটি তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন কীর্তিচন্দ্র। আর এই তিব্বতী ভাষায় যে একটা অনুবাদ আছে, এই খবর প্রথম বাংলাদেশী লোকজনকে জানিয়েছিলেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। আর এটা আবিষ্কার করে নিয়ে আসেন 1938 সালে ডক্টর প্রবোধ চন্দ্র বাগচি। আর চর্যাপদের ইংরেজি অনুবাদ যেটি, সেটির নাম হচ্ছে মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। এই মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ এটি 2017 সালে হাসনা জসিমউদ্দিন মওদুদ নামক এক মহিলা অনুবাদ করেন। তিনি একজন মহিলা, তার নাম হাসনা। তিনি পল্লী কবি জসিমউদ্দিনের মেয়ে এবং ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী, তাই তার নামের সাথে হাসনা জসিমউদ্দিন মওদুদ। তিনি 2017 সালে চর্যাপদের ইংরেজি অনুবাদ করেন। তিনি নাম দেন মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ। ডিয়ার স্টুডেন্ট, বোর্ডে যেটুকু লিখেছি এটুকু ক্লিয়ার কিনা প্লিজ বলেন। বোর্ডে যেটুকু লিখেছি এটুকু ক্লিয়ার কিনা ডিয়ার স্টুডেন্ট, কথা বলেন। ডিয়ার স্টুডেন্ট, বোর্ডে যেটুকু লিখেছি এটুকু ক্লিয়ার কিনা, কথা বলেন। যাদের স্ক্রিনশট দেওয়া লাগে দিয়ে নেন, যাদের লেখা লাগে লিখে নেন, কিন্তু দেরি করবেন না। আমিও তো ভাই হাতে লিখি, আমি তো আপনাদের স্লাইড দেখাচ্ছি না, তাহলে আপনাদের লেখা এত স্লো হলে কেমন হবে? একটু ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করেন, ক্লিয়ার কিনা কথা বলেন। যাদের স্ক্রিনশট দেওয়া লাগে দিয়ে নেন, ক্লিয়ার কিনা কথা বলতে হবে। স্যার সুন্দর গোছানো লেকচার, ধন্যবাদ। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এখন আরো চমৎকার কিছু বিষয় বোঝাবো, খুব ভালো মতো বুঝবেন। ক্লিয়ার ক্লিয়ার, আচ্ছা লেখা শেষ, থ্যাংক ইউ। একটু আরো চমৎকার কিছু বিষয় বোঝাবো, আপনারা একটু লক্ষ্য করবেন খুব ভালো মতো। আচ্ছা, খুব ভালো মতো বুঝবেন। নবচর্যাপদ খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন ডিয়ার স্টুডেন্ট।
নব চর্যাপদ। আচ্ছা, খুব ভালো মতো বুঝবেন। 1963 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত নেপাল থেকে, ডক্টর শশীভূষণ দাশগুপ্ত নেপাল থেকে নতুন চর্যাপদের 101টি কবিতা খুঁজে পান। তাহলে তিনি নতুন চর্যাপদের 101টি কবিতা খুঁজে পেলেন, কিন্তু দুঃখের বিষয় 1964 সালে তিনি মারা যান। 1964 সালে তিনি মারা গেলেন। এখন এই 101টি কবিতার কি হবে, এটা একটা প্রশ্ন। এই কবিতাগুলোই 1989 সালে সেখান থেকে, অর্থাৎ এই 101টি কবিতা থেকে 98টি কবিতা নিয়ে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, নিশ্চয়ই নাম শুনেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ প্রকাশ করেন। স্টুডেন্ট বোঝার চেষ্টা করেন লাইনটা, নবচর্যাপদ জিনিসটা কি। 1963 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, উনিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ভাষা বিভাগের অধ্যাপক ছিলেন। তিনি নেপালে গিয়ে আরো 101টি কবিতা খুঁজে পেলেন। খুঁজে পাওয়ার পরে তিনি 1964 সালে মারা যান। বহুদিন এই কবিতাগুলো পড়েছিল। তো 1989 সালে সেখান থেকে 98টি কবিতা নিয়ে, প্রশ্ন কেন 98টি কবিতা নেওয়া হলো, বাকি 3টি কবিতা কেন নেওয়া হলো না? আসলে বাকি 3টি কবিতা আমাদের যে মূল চর্যাপদ সেখানেই আছে, তো সেই 3টি কবিতা আবার নতুন করে প্রকাশ করার তো দরকার নেই। তাই 98টি কবিতা যেগুলো একেবারে নতুন কবির লেখা, এই কবিতাগুলো নিয়ে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নামে এটা প্রকাশ করলেন। সুতরাং নবচর্যাপদ প্রকাশ করা হয় 1989 সালে, আর এটা আবিষ্কার করা হয় 1963 সালে। ভালো করে বুঝবেন, 1963 সালে আবিষ্কার করেছিলেন ডক্টর শশীভূষণ দাশগুপ্ত, 1989 সালে প্রকাশ করেছিলেন ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় এই নবচর্যাপদ। এটুকু ক্লিয়ার। এবার একটু দেখেন, নবচর্যাপদের পরে আরেকটা চর্যাপদ এসেছে নতুন চর্যাপদ। এবার নতুন চর্যাপদ জিনিসটা কি, খুব ভালো মতো বোঝেন। 2008 সালে অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ সাহেব নেপাল থেকে 335টি নতুন চর্যাপদের কবিতা খুঁজে পান, এবং 2017 সালে ডক্টর আনিসুজ্জামানকে উৎসর্গ করে
থেকে নতুন চর্যাপদ প্রকাশ করা হয়। নতুন চর্যাপদ নামে এটি প্রকাশ করা হয়। ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করবেন 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৈয়দ মোহাম্মদ সাহেব তিনি নেপাল গিয়ে নতুন 335টি কবিতা খুঁজে পান। তিনি এগুলো 2008 সালে আবিষ্কার করেন এবং 2017 সালে অমর 21 গ্রন্থমেলায় ডক্টর আনিসুজ্জামান, আমেরিকাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামানকে উৎসর্গ করে কথা প্রকাশ, একটা বিখ্যাত প্রকাশনী কথা প্রকাশ, এই কথা প্রকাশ থেকে নতুন চর্যাপদ নাম দিয়ে এটি প্রকাশ করেন। তাহলে দুইটা নতুন চর্যাপদ পাওয়া গেল, একটার নাম নব চর্যাপদ আর একটার নাম নতুন চর্যাপদ। নব চর্যাপদ জিনিসটা কি? 1963 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত নেপাল থেকে নতুন চর্যাপদের 101টি কবিতা খুঁজে পেয়েছিলেন। তিনি 1964 সালে মারা যাওয়ার পরে 1989 সালে সেখান থেকে 98টি কবিতা নিয়ে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নবচর্যাপদ নাম দিয়ে এটি প্রকাশ করেন। যাদের স্ক্রিনশট দেওয়া লাগে এখনই দেন, যাদের লেখা লাগে এখনই লিখে নেন। নতুন চর্যাপদ জিনিসটা কি? নতুন চর্যাপদ হচ্ছে 2008 সালে ডক্টর সৈয়দ মোহাম্মদ সাহেব, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, এই ডক্টর সৈয়দ মোহাম্মদ সাহেব নেপাল থেকে 335টি নতুন চর্যাপদের কবিতা খুঁজে পান এবং 2017 সালে ডক্টর আনিসুজ্জামানকে উৎসর্গ করে কথা প্রকাশ থেকে নতুন চর্যাপদ নামে এটি প্রকাশ করেন। আমি আবার বলছি, নব চর্যাপদ কি? 1963 সালে ডক্টর শশীভূষণ দাশগুপ্ত নেপাল থেকে নতুন চর্যাপদের 101টি কবিতা খুঁজে পান এবং 1964 সালে তিনি মারা যান। 1989 সালে সেখান থেকে 98টি কবিতা নিয়ে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে নব চর্যাপদ নাম দিয়ে এটা প্রকাশ করেন। আর নতুন চর্যাপদ কি? নতুন চর্যাপদ হচ্ছে 2008 সালে ডক্টর সৈয়দ মোহাম্মদ সাহেব, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক, তিনি নেপাল থেকে 335টি নতুন চর্যাপদের কবিতা খুঁজে পান এবং 2017 সালে ডক্টর আনিসুজ্জামানকে উৎসর্গ করে কথা প্রকাশ থেকে নতুন চর্যাপদ নামে এটি প্রকাশ করেন। ডিয়ার স্টুডেন্ট, ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? নব চর্যাপদ কি আর নতুন চর্যাপদ কি? ক্লিয়ার কিনা? দয়া করে লিখুন, দয়া করে লিখুন। ক্লিয়ার কিনা? দয়া করে লিখুন। এটা খুবই ইম্পর্টেন্ট যে নব চর্যাপদ আর নতুন চর্যাপদ নিয়ে ঝামেলা বাঁধে ছেলে মেয়েদের মধ্যে। এটা ক্লিয়ার কিনা? দয়া করে লিখুন। ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আচ্ছা, জি স্যার, ক্লিয়ার, থ্যাংক ইউ, অল ক্লিয়ার। হ্যাঁ, নতুন তথ্য জানলাম স্যার, ধন্যবাদ। হ্যাঁ, আমি তো বলেছি যে অনেক নতুন তথ্য পাবেন, এজন্য একটু ধৈর্য ধরতে হবে। হ্যাঁ, শিখতে হবে, জানতে হবে নতুন চর্যাপদ কি, নব চর্যাপদ কি, সবকিছু শিখিয়ে দেবো। একটু ধৈর্য ধরতে হবে, সব পারবেন আপনারা। আপনারা চেষ্টা করলে পারবেন। শুধু লিখতে হবে, কথা কম বলতে হবে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথাই না বড় হয়ে কাজে বড় হবে। শিখতে হবে, জানতে হবে, কাজে বড় হতে হবে, এটাই আর কি। লেখা শেষ? ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ার। আর দুইটা লাইন লিখাবো, তাই আজকের ক্লাস শেষ করে দিব। ডিয়ার স্টুডেন্ট, লক্ষ্য করেন, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, চর্যাপদ নিয়ে রচিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, চর্যাপদ নিয়ে রচিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বিখ্যাত গবেষণা গ্রন্থ, বিখ্যাত গবেষণা গ্রন্থ দি বুদ্ধিস্ট মিস্টিক সংস, দি বুদ্ধিস্ট মিস্টিক সংস। চর্যাপদ নিয়ে রচিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত গবেষণা গ্রন্থ দি বুদ্ধিস্ট মিস্টিক সংস, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গবেষণা গ্রন্থ
অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট of the Bengali language এবং ডক্টর সুকুমার সেনের বিখ্যাত গবেষণা গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড। তাহলে ডিয়ার স্টুডেন্ট, খুবই ইম্পর্টেন্ট এই তিনটা গ্রন্থের নাম আপনারা লিখে নেন। এই গ্রন্থগুলো থেকে চর্যাপদের ডিটেইলস বর্ণনা আপনারা পাবেন। মনে রাখবেন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত গবেষণা গ্রন্থ দি বুদ্ধিস্ট মিস্টিক সংস, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গবেষণা গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ডক্টর সুকুমার সেনের বিখ্যাত গবেষণা গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড। ডিয়ার স্টুডেন্ট, স্যার নবচর্যাপদ আর নব্যচর্যাপদ, হ্যাঁ একই জিনিস। নবচর্যাপদ আর নব্যচর্যাপদ একই জিনিস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত গবেষণা গ্রন্থ দি বুদ্ধিস্ট মিস্টিক সংস, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গবেষণা গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আর ডক্টর সুকুমার সেনের বিখ্যাত গবেষণা গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাস। আরেকটা রয়েছে রাজনারায়ণ বসুর বিখ্যাত গবেষণা গ্রন্থ বুদ্ধিস্ট রাজনারায়ণ বসুর একটা বিখ্যাত গবেষণা গ্রন্থ বুদ্ধিস্ট বেঙ্গলি লিটারেচার ইন নেপাল। এই চারটি বিখ্যাত গবেষণা গ্রন্থের নাম লিখে রাখুন, খুবই ইম্পর্টেন্ট। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত গবেষণা গ্রন্থ দি বুদ্ধিস্ট মিস্টিক সংস, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বিখ্যাত গবেষণা গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ডক্টর সুকুমার সেনের বিখ্যাত গবেষণা গ্রন্থ বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড, রাজনারায়ণ বসুর বিখ্যাত গবেষণা গ্রন্থ বুদ্ধিস্ট বেঙ্গলি লিটারেচার ইন নেপাল। তো ডিয়ার স্টুডেন্ট, যাদের হচ্ছে হলো স্ক্রিনশট দেওয়া লাগে দিয়ে নেন এবং কথা বলতে হবে। আজকের ক্লাস আমরা শেষ করব। কারো কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, উৎসর্গ করেন কেন? হ্যাঁ, ডক্টর আনিসুজ্জামানের 80 বছর পূর্ণ হয়। তো সৈয়দ মোহাম্মদ শাহেদের প্রিয় শিক্ষক ছিলেন ডক্টর আনিসুজ্জামান, আর তিনি এমিরেটাস অধ্যাপক। আপনারা জানেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনারও সরাসরি শিক্ষক ছিলেন এই ডক্টর আনিসুজ্জামান। তিনি একজন বিখ্যাত শিক্ষক এবং বাংলা একাডেমির সভাপতি, আমরণ সভাপতি ছিলেন ডক্টর আনিসুজ্জামান। কিছুদিন আগে মারা গিয়েছেন। তো এই কারণে খুশি হয়ে তার 80তম জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য হিসেবে এটা হচ্ছে হলো উৎসর্গ করে, তাকে উৎসর্গ করে, তাকে ভালোবেসে উৎসর্গ করে। রিটেন বেস পড়ার বিষয়ে কিছু বলেন। রিটেনের জন্য আমার রিটেনের ক্লাসগুলো করবেন, সেখানে আরো ডিটেলস পড়াবো। রিটেনের পড়াগুলো একটু ভিন্ন রকম, যেমন চর্যাপদের ভাষা, সান্ধ্য ভাষা কাকে বলে লিখুন,
অথবা চর্যাপদের ভাষা বাংলা প্রমাণ করুন, চর্যাপদের দারিদ্র জনগোষ্ঠীর পরিচয় দিন, চর্যাপদের নারীদের পরিচয় দিন, নারীদের তৎকালীন অবস্থার পরিচয় দিন, তৎকালীন সামাজিক অবস্থার পরিচয় দিন। হ্যাঁ, চর্যাপদের কবিরা হচ্ছে তাদের কবিতার যে শিল্প শৈলী রূপ সেগুলো বিশ্লেষণ করুন। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো তখন ডিটেলস লেখানো হবে, তো রিটেনটা আরো গভীর। এই তো পড়ালাম, রিটেনটা আরো গভীর। রিটেনের ক্লাসগুলো আমার ক্লাসগুলো করবেন, তাহলে ইনশাল্লাহ পাবেন। আর সরাসরি দেখা হলে তো কথাই নাই, ইনশাল্লাহ পাবেন। আজকের ক্লাস আমরা শেষ করব। যদি আপনাদের ক্লাস এতটুকু উপকারে লেগে থাকে, এতটুকু ভালো লেগে থাকে, তাহলে বিসিএস কনফিডেন্স কর্তৃপক্ষকে একটা করে থ্যাংক ইউ দেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন। এই করোনার পরিস্থিতিতে আল্লাহ পাক যে সুস্থ রেখেছেন এই জন্য শুকরিয়া। আপনাদের জন্যও দোয়া থাকলো, আপনারা ভবিষ্যতে অনেক বড় মাপের ক্যাডার হবেন, এক একজন দেশের গর্বিত সন্তান হবেন, এক একজন ছেলে মেয়েরা সবাই অনেক বড় বড় অফিসার হবেন। আপনাদের নামে আপনাদের পরিবারের মুখ উজ্জ্বল হবে, আপনাদের এলাকার মানুষ আপনাদের নিয়ে গর্ব করবে, এটাই আমার কামনা। আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে হলো বিসিএস কনফিডেন্স কর্তৃপক্ষকে একটা করে থ্যাংক ইউ দিবেন। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করবেন, আমি আসি অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এগুলো সবই রিটেনে আসবে, একটু ডিটেলস আসবে, এই আর কি। চর্যাপদের বাঙালি কবিরা কারা, নাম লিখুন, আমি তো নাম লিখে দিয়েছি। এই ধরনের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। অথবা হরপ প্রসাদ শাস্ত্রীর পরিচয় দিন, আমি কিন্তু ডিটেলস পরিচয় দিয়ে দিয়েছি, পাবেন। অনেক ভালো লেগেছে ক্লাস, আপনার ক্লাস, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ কনফিডেন্স। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আপনার আধুনিক যুগের ক্লাসটা তাড়াতাড়ি চাই। হ্যাঁ, ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দেয় অবশ্যই আমি আধুনিক যুগের ক্লাস নেব। ভাই ক্লাস হবে ক্লাসের মতো, ক্লাসে এমন ভাবে পড়বো, আপনিও পড়বেন আমিও পড়বো, এমন ভাবে পড়বো যেন ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট হয়, ঠিক আছে। ক্লাসের পড়া আমাকে বাড়িতে বসে বসে পড়তে হবে এমন ক্লাস না, ক্লাসের পড়া ক্লাসেই শেষ হবে। আমরা ডিটেলস পড়বো। আজকে একটু খাতা খুলে দেখেন অথবা লেকচারটা আবার টেনে দেখেন কোন অংশ চর্যাপদের বাদ আছে, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, চর্যাপদের এমন কোনো অংশ নয় যে আপনাদের দেওয়া হয় নাই, আপনারা সব এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। চর্যাপদ থেকে তো আর বাইরে থেকে প্রশ্ন হবে না, এখান থেকে কমন পাবেন ইনশাআল্লাহ। তো এই আর কি, আজকে ক্লাস এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ, খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। একজন প্রশ্ন করেছেন, স্যার কবিরা নেপালে চলে গিয়েছিলেন কেন? মনে রাখবেন চর্যাপদ পাল আমলে রচিত ছিল। হ্যাঁ, এই যে মহিপাল, গোপাল, ধর্মপাল, নিশ্চয়ই আপনারা তাদের নাম শুনেছেন। পালরা ছিল বৌদ্ধ। এই বৌদ্ধ রাজাদের একসময় পতন ঘটে, হিন্দুরা বৌদ্ধদের পতন ঘটায়। হিন্দু রাজা ছিল সেন, সেন বংশ, লক্ষণ সেন, বর্মন সেন, বল্লাল সেন, নিশ্চয়ই নাম শুনেছেন। এই লক্ষণ সেন, বল্লাল সেনরা বৌদ্ধদের দেখতে পারত না, তারা বাংলায় থেকে বৌদ্ধদেরকে বিতাড়িত করেছিল। আর বাংলা থেকে বৌদ্ধদেরকে বিতাড়িত করলে বৌদ্ধরা তাদের পুঁথি সাহিত্য এগুলো সব গুছিয়ে আস্তে আস্তে বাংলার আশেপাশে চলে যেতে থাকে। কোন বৌদ্ধরা এই যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম দিয়ে এদিকে চলে যায়, কোন বৌদ্ধরা উত্তরে নেপালের দিকে চলে যায়, কোন বৌদ্ধরা এদিকে তিব্বত, আসাম এদিকে চলে যায়। স্বাভাবিকভাবেই আবার যুগের বিবর্তনের ফলে একসময় বাংলাদেশে মুসলিম শাসন আসে, তখন আবার হিন্দুদেরকে বিতাড়িত করে। যখন যে ক্ষমতায় থাকে তার এগেনস্ট যে গোষ্ঠী থাকে তাদেরকে বিতাড়িত করে, এটাই স্বাভাবিক ব্যাপার, এই আর কি। এজন্যই তারা নেপালে চলে গিয়েছিলেন। এই থ্যাংক ইউ। না, প্রবাদ বিস্তারিত পড়তে হবে না, প্রবাদ বিস্তারিত পড়ার দরকার নেই। স্যার সহজিয়াদের জীবন কেমন ছিল? শোনেন, সাধনা দুই প্রকার হয়, সাধনা দুই প্রকার হয়। এক সাধনা হচ্ছে আপনি বিয়ে করতে পারবেন না, আপনি খাবার দাবার গ্রহণ করবেন না, শুধুমাত্র ওই যে ঘাস লতা পাতা পানি খেয়ে বেঁচে থাকবেন, অথবা দুধ, পশুর দুধ খেয়ে বেঁচে থাকবেন। ডেঞ্জারাস সাধনা যেটাকে বলে, একদম আপনি সারা দিন রাত 24 ঘন্টা বৃষ্টি পড়ুক, ঝড় পড়ুক, তুফান হোক, আপনি শুধু সাধনাই করে থাকবেন একখানে বসে বসে। হ্যাঁ, সেই বাল্মীকির মতো। বাল্মীকি মানে উই পোকার ডিবি, গায়ে উই পোকা বাসা বেঁধে ফেলবে তাও সাধনা শেষ করবেন না, উই পোকা আপনাকে কামড়ে কামড়ে মেরে ফেলবে তাও সাধনা শেষ করবেন না। এটা এক রকমের সাধনা, এটাকে বলা হয় হচ্ছে হলো হিনোজিয়া।
হীনজিয়া, বৌদ্ধদের 2 ভাগ, হীনজিয়া মানে কঠিন ভাবে সাধনা করে তারা, এটা হচ্ছে হীনজিয়া। কিন্তু সহজ ভাবে সাধনা করে, অর্থাৎ আপনি দেহকে বাদ দেবেন না, দেহেরও যত্ন নেবেন আবার সাধনাও করবেন। আপনি আপনার যে পঞ্চ ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়ের তো কিছু চাহিদা আছে, যেমন আপনাকে বিয়ে করতে হবে, যৌন চাহিদা আছে, আপনাকে খেতে হবে, ক্ষুধা লাগলে খেতে হবে, গায়ে মশা মাছি কামড় দিলে আপনাকে সেটা মারতে হবে, কারণ গায়ে তো ব্যথা লাগবে। এগুলো যারা করে না, যারা কঠোর ভাবে তপস্যা করে, তারা হচ্ছে হীনজিয়া। আর যারা সহজ ভাবে তপস্যা করে, অর্থাৎ দেহেরও যত্ন নেয় এবং সাধনাও করে, যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহাই আছে দেহভাণ্ডে, জানেন এই সমগ্র বিশ্বে যা কিছু আছে এই দেহের মধ্যেও তা কিছু আছে। নিজেকে জানা, নিজেকে চেনা এবং নিজের দেহ কেন্দ্রিক সাধনা, সহজ পন্থায় সাধনা যারা করে তারাই হচ্ছে সহজিয়া। বুঝতে পেরেছেন? এই আর কি। তাদের বাড়ি নেপালে ছিল না, তাদের বাড়ি বাংলাদেশে ছিল, কারো কারো বাড়ি একেবারে আমাদের এই বাংলা পূর্ববঙ্গে ছিল, এক একজনের বাড়ি এক এক জায়গায় ছিল। পরবর্তীতে পাল রাজারা যখন তাদেরকে বিতাড়িত করে তখন তারা নেপালে চলে যায়, এই আর কি। তো ধরেন এখন কোন খ্রিস্টানরা আমাদের আক্রমণ করলো, আমরা খ্রিস্টানদের আক্রমণের ফলে কোরআন শরীফটা নিয়ে আমরা চলে গেলাম, ধরেন যে প্রশান্ত মহাসাগরের সোলোমন দ্বীপপুঞ্জে ধরেন আমরা চলে গেলাম। এখন আজ থেকে 1000 বছর বাদে সোলোমন দ্বীপপুঞ্জে কোরআন শরীফ আবিষ্কার করা হলো, তাহলে আপনাদেরও তো প্রশ্ন হবে সোলোমন দ্বীপপুঞ্জে কিভাবে কোরআন শরীফ গেল? ঠিক এইভাবে আমাদেরকে আক্রমণ করেছিল, আমরা কোরআন শরীফটা নিয়ে ওখানে পালিয়ে গিয়েছিলাম, আমরা মারা গেছি কিন্তু কোরআন শরীফটা ছিল, এই আর কি। যা হোক, না চর্যাপদের কবিদের পদের লাইন পড়া আপনাদের জন্য জরুরি না, রিটেনে 2-1টা লাইন আসে সেগুলো জরুরি, রিটেনে আমরা ওগুলো লিখিয়ে দিই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অনেক প্রশ্ন ছিল, অনেক প্রশ্নের আমি অ্যানসার দিয়েছি। এখন একটু কাইন্ডলি বলেন আজকের ক্লাস কেমন লাগছে, আর আজকের ক্লাস ভালো লেগে থাকলে এবং বিশেষ কনফিডেন্স কর্তৃপক্ষ আপনাদের এই যে করোনাকালীন সেবা দিচ্ছে এজন্য প্লিজ আরেকবার একটু কনফিডেন্স কর্তৃপক্ষকে থ্যাংক ইউ লেখেন, আজকের ক্লাসটা আমি শেষ করে দিই, এই আর কি। ভালো থাকবেন স্যার, খোদা হাফেজ। ওকে ওকে, খোদা হাফেজ, ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আল্লাহ পাকের কাছে শুকরিয়া করেছেন এজন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।